আজকের এই গল্পটা অনেক কষ্টের, আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, গল্পটা A to Z এখানে দেওয়া আছে, সবাই সম্পূর্ণ গল্পটা শুনে যাবেন। আর যাবার আগে একটা কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো আমাদের এই গল্পটা। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার চাচাতো বোন আমার শর্ট প্যান্টের অর্ধেকটা টেনে খুলে ফেলেছে, শুধু নিচে জাঙ্গিয়া পরনে আছে। এসব কি করছিস রিয়া? তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর বাই হই। সে যাই হস। বলে সম্পূর্ণ টান দিয়ে আবার নিচ থেকে কাপড়টা নিয়ে গেল, শুধু জাঙ্গিয়া পরনে আছে। কোনো কিছু দিয়ে যে শরীর ডাকবো তাও পারছি না, সব ও নিচে ফেলে রেখেছে। আমি যেই দাঁড়াতে যাব, উঠবি না, যেভাবে আসোস সেভাবে শুয়ে থাক। দেখ তুই আমার চাচাতো বোন, আমি তোরে আমার বোনের নজরে দেখি, প্লিজ। তোর সাথে আমি জোরাজুরি করতে চাই না, আর তুই তো জানিস যে আমার গার্লফ্রেন্ড আছে। রিয়া কোনো কথা না শুনে ওর শরীর থেকে সম্পূর্ণ কাপড় খুলে ফেলল। এক শুধু কাপড় নাই ওর শরীরে। আমার চাচাতো বোন দেখতে একদম পরীর মতো সুন্দর, ওর দিকে চোখ তুলে তাকানো যায় না, এতই সুন্দর। বাবা মার একমাত্র মেয়ে, আর ওর বাবা এখানকার এমপি। একে তো ওর শরীরে কাপড় নাই, আবার ওর দিকে চোখ তুলে তাকানোও যায় না। ও সুন্দর এর জন্য নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছি না। কেমন যেন ওর প্রতি আমার একটা লোভ লেগে গেল। রিয়া কিছু বলার আগে সবকিছু ভুলে ওকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আমার মনে হলো আমি কার সাথে কি করছি। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে সরাসরি ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে দেখি রিয়া আমার বিছানায় শুয়ে আছে, তাও আবার শরীরে এক সুতা কাপড়ও নেই। কিছুক্ষণ আগের কথা মনে হতেই, প্লিজ তোর পায়ে পড়ি, এভাবে উলঙ্গ হয়ে থাকিস না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি তো আজকে এভাবেই থাকবো, কোনো কাপড়ই পরবো না। দেখি তুই কিভাবে আমার থেকে দূরে থাকিস। আমি ওকে বিছানা থেকে তুলে জোর করে কাপড় পরিয়ে দিলাম। বিছানার এক সাইডে বসে কান্না করছি। রিয়া আমার পায়ের কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে ওর? এভাবে কান্না করছিস কেন? এটা তুই আমার সাথে করতে পারলি? এখন আমি মিতুকে কি জবাব দিব বল? মিতু হলো আমার গার্লফ্রেন্ড প্লাস খালাতো বোন। তুই শুধু মৃত্যুর কথা চিন্তা করিস। আমার দিকে তাকিয়ে বল তো, আমি কোন দিক থেকে অসুন্দর? হ্যাঁ বল, আমার কি নাই? আমি কি তোরে আনন্দ দিতে পারিনি আজকে? ঠাস ঠাস করে গালে 2টা চড় দিয়ে দিলাম রিয়ার গালে। মারবি না, আরো মার। মার। না করবো না, সে ছোটবেলা থেকে তোরে ভালোবাসি, আর তুই? বলে কান্না করতে লাগলো। তাই বলে তুই আজকে আমার সাথে, ছি ছি, ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। এখন আমি আমার চাচা চাচিকে কি জবাব দেব? আমি তো কোনো ভুল করিনি, ভালোবাসা কি অপরাধ? তাই বলে আমাকে কেন? আজকে থেকে তোর মনে হয় আমাদের সম্পর্ক থাকবে যদি চাচা চাচি জানে? বিশ্বাস কর, কিচ্ছু হবে না, আমি সব সামলে নিব। কি সামনে নিবি তুই? হ্যাঁ, এসব করার আগে একবারও মৃত্যুর কথা ভাবলি না? তুই তো দেখিস ও আমাকে কত ভালোবাসে, সব সময় আমাকে নিয়ে চিন্তা করে। 3 বছরের সম্পর্ক আমাদের, আজকে আমি কি বলবো ওকে? ওর ভালোবাসা তো কোনো অপরাধ ছিল না। আর তুই এই সম্পর্ক করার আগে একবারও আমার সম্মতি নিছিস? প্লিজ লাদেন, সব কিছু ভুলে যা। আমি তোরে আমার ভালোবাসা দিয়ে। চুপ, চুপ কর তুই। তোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না, চলে যা এখান থেকে। এখন ওই মিতুকে কি বলবো আর কিভাবে কি করব বুঝতে পারছি না, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। রিয়া আবার শরীরের কাপড় খুলে ফ্লোরে ফেলে দিল। আমার সামনে মৃত্যুর নাম নিবি না, আমি সহ্য করতে পারি না। আমি আমার ভালোবাসা দিয়ে সব তোরে ভুলিয়ে দিব। বলে রিয়া আবার আমার উপর ঝাঁপিয়ে পড়ল। ছেলে মানুষ কত কন্ট্রোল করা যায় বলেন? আমি মনে হয় জ্ঞান হারিয়ে রিয়ার সাথে তাল মিলাতে লাগলাম। হঠাৎ বাইরে থেকে কে জানি কলিং বেল বাজাতে লাগলো। আমি রিয়ার থেকে 2 ফিট দূরে লাফ দিয়ে চলে গেলাম। কি আর বলবো, তোরে বলছি আমার সাথে এরকম করবি না। এমনি তুই এত সুন্দর, আবার এভাবে দেখলে কিভাবে সহ্য হয় বল? একটু তো চিন্তা করতে পারিস, যেখানে মহল্লার পোলাপান তোর আসার জন্য তাকায় থাকে, সেখানে আমি। আমি তো তোরে আমার বুকের মাঝে লুকিয়ে রাখতে চাই, আর আমার মনে তো তুই। ওসব কথা বাদ দে। সবকিছু তোর জন্য হয়েছে। বাইরে মনে হয় বাবা মা দাঁড়িয়ে আছে, এখন কি হবে? আরে, আমাদের পরিবারের সবাই মৃত্যুদের বাড়িতে গেছে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে, আর ওইদিকে আমি আমার কাজ সেরে ফেললাম, তোরে আমার করে নিলাম। একটু পর পর কলিং বেল বাজতে লাগলো। রিয়া আমার টাওয়ালটা পরে চলে যাচ্ছে। কি করছিস? কেউ যদি আসে কি হবে পরে? এত ভয় পাস কেন? কেউ আসবে না।
আসলে হয়তো আমার বান্ধবীরা আসতে পারে। এত চিন্তা করিস না। তুই আমার সাথে আজকে যা করলি কেউ যদি জানতে পারে। রিয়া আর কিছু না বলে চলে গেল। রিয়া আমার চাচাতো বোন, ওই বলছি না দেখতে শুনতে মাশাআল্লাহ, তবে ওকে আমার বোনের নজরে দেখতাম, কিন্তু আজকে কি করলো ও? রিয়ার বাবা এখানকার এমপি। ওর বাবা চায় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সাথে ওর বিয়ে দিতে। ওই দিন আসছিল ছেলেটা দেখতে একদম গুন্ডার মতো, আর আজকে যে রিয়ার সাথে এসব হবে আমার কল্পনার বাইরে ছিল। হঠাৎ আমার কানে এলো বাইরে কিসের চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি রিয়ার ওনাটা দিয়ে শরীর ডেকে বাইরে গিয়ে দেখি আমার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। আমার চাচা চাচিও আছে। রিয়াকে ওর বাবা কথা শোনাচ্ছে, কিন্তু ওরা তো আজকে আমার খালার বাসায় যাওয়ার কথা, তাহলে এখানে কেন? তোমাকে আমার ছেলের মতোই দেখতাম, কিন্তু তুমি আজকে আমাদের না থাকার সুযোগ নিলে। আমি তো ঠাস ঠাস করে বাবা দুটো চর দিয়ে বলে, কি করলি আজকে তুই? সি সি সি, এখন তোর নিজের ছেলে বলতে ঘৃণা হচ্ছে। অনেক হয়েছে, আর না। আমি বুঝে গেছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়ে এখন ভালো সাজা হচ্ছে। বিশ্বাস কর ভাই। বাবা আমি চুপ, কোনো কথা বলবি না। তোর জন্য এখন আমার মান সম্মান থাকবে না। হাতের ইশারা করতেই চাচার বডিগার্ড এসে বাবা আর মাকে ধরে ফেললো। ওকে মেরে এমন জায়গায় ফেলবি যাতে কেউ কিচ্ছু টের না পায়। আর আজকের পর থেকে বাবাকে উদ্দেশ্য করে বলল, যদি আমার পরিবারের উপর নজর দেয় সেভাবে লাশ হতে হবে কাউকে। চাচার অনুমতি পেয়েই বডিগার্ড আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। প্লিজ প্লিজ ভাই, তোমার পায়ে পড়ি, আমার ছেলেকে ছেড়ে দাও। বিশ্বাস করো, আমরা এই দেশ ছেড়ে চলে যাব। বাবা, ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। চাচার ইশারা পেতেই বডিগার্ড রিয়াকে আর চাচাকে ভিতরে টেনে টেনে নিয়ে গেল। আর বাবা তো বোবা হয়ে গেছে, কোনো কথাই বলছে না। আমার এখন খুব কষ্ট হচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। বাবা আর মা আমার দিকে তাকিয়ে কান্না করছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই বলতে পারছি না আমি। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। এই হয়েছে, মারা বন্ধ কর। যতই হোক আমার রক্ত, মায়া লাগে। এবারের মতো মাফ করলাম। আর যেন আমার পরিবারের উপর তোর ছেলে নজর না দেয় বলে দিস, নইলে শরীরের জায়গায় থাকবে কিন্তু মাথা আলাদা হয়ে যাবে। আর আজকের পর থেকে তুই আর আমার সীমানায় যাবি না। আমি তোর মুখও দেখতে চাই না। আমার কোনো ভাই নাই আজকে থেকে, আমি একা। আজকের ভেতরেই এখানে একটা দেয়াল তৈরি কর সবাই মিলে, যেন আমি আর ওর মুখ দেখতে না পারি। বলে চাচা চলে গেল। আমার ছেলের কি হয়ে গেল? তোমার ভাই টাকার ক্ষমতা দেখিয়ে আমার ছেলের কি অবস্থা করছে দেখতে পারছো তুমি? আরো ভাই ভাই করবা না? বাবা আর মা আমাকে দরাদরি করে হাসপাতালে নিয়ে গেল। মৃদু সকালে উঠে আমাকে কল দিল, কিন্তু আমাকে আর পেল না। কে বলছেন? মামি, তোমার কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? আর তোমাদের না আজকে আসার কথা ছিল? কোন বন্ধু এসেছো তোমরা? জানো আজকে আমি কত খুশি। আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পাবো। আর লাদেন কই মামি? ওর কাছে ফোনটা দাও তো একটু। সব শেষ হয়ে গেছে, সব শেষ। তোমার বড় মামা আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমার একটা মাত্র ছেলে, আর বলে আম্মু কান্না করতে লাগলো। কি হয়েছে বলেন তো মামি? আর ওর কি হয়েছে? আমি আসছি, এখানেই আসছি। আম্মু আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। মিতু মনে মনে চিন্তা করতে লাগলো। এভাবে তো কোনো কারণ ছাড়া বড় মামা লাদেনকে মারবে না। আমার আগে থেকে রিয়ার উপর সন্দেহ, তো আবার লাদেনের সাথে। না না, আগে আমাকে জানতে হবে কি হয়েছে। মিতু ওর বাবা মাকে 2 পাঁচ বুঝিয়ে টেনে উঠে পড়ল। আমাদের বাসায় আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেল। টেনশনে মিতুর কপাল থেকে ঘাম ঝরছে। মিতু আমাদের বাসার সামনে গিয়ে অবাক হয়ে গেল। তাকে ইয়াবর একটা দেওয়াল তৈরি হয়ে গেছে, কাছাকাছি বাসা, তাও কারো বাসা দেওয়ালের জন্য দেখা যায় না। তাড়াতাড়ি মিতু তার বড় মামার বাসায় চলে গেল। ভিতরে গিয়ে দেখে সবাই বসে আছে, তবে কি জানি চিন্তা করছে। মামা, বাইরে কি সব হচ্ছে? আর ছোট মামার সাথে তোমার কি এমন হয়েছে যে দেওয়াল তুলে ফেললে? কেউ কোনো কিছু না বলায় মিতু সরাসরি রিয়ার রুমে চলে গেল। দেখে রিয়া রুমে নেই, টেবিলের উপর ওর ফোনটা পড়ে আছে। আর কি জানি শব্দ করলো রিয়ার ফোনে। মিতু কি জানি একটা মনে করে রিয়ার ফোনটা হাতে নিল।
কারণবশত গ্যালারিতে চলে গেল। কিন্তু একটা ভিডিও মিতুর চোখে পড়তে মিতুর কেমন যেন লাগলো। ভিডিও ওপেন করতে মিতুর চোখ কপালে উঠে গেল, যেখানে তার বয়ফ্রেন্ড লাদেন আর রিয়া একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত। মিতু আর দেখতে পারছে না, ওর চোখ দিয়ে পানি পড়ছে। শুধু এটা চিন্তা করে যে এত বছরের ভালোবাসা আমাদের, কি করে লাদিন এটা করতে পারলো? তাড়াতাড়ি মিতু রিয়ার ফোন থেকে ভিডিওটা মিতুর ফোনে নিয়ে কেটে ফেললো। এখন শুধু এই ভিডিওটা মিতুর ফোনে আছে। আমার সাথে বেইমানি করিস, এর ফল ভালো হবে না রে লাদেন। আমার এক ফোঁটাও চোখের জলের মূল্য তোর দিতে হবে। হঠাৎ ওয়াশরুম থেকে রিয়া আসার শব্দ শুনি ফোনটা মিতু টেবিলে রেখে চলে গেল। রিয়া হঠাৎ মিতুকে রুমে দেখে অবাক হয়ে গেছে। মিতু এখানে কিভাবে এলো? আর তাহলে কি মিতু সব জেনে গেছে? মিতু রিয়ার থেকে 2 বছরের বড়, সেই হিসেবে রিয়া মিতুকে সম্মান করে আর খুব ভয়ও করে। মিতুর রাগের সম্পর্কে রিয়া খুব ভালো করে জানে, যার কারণে রিয়া লাদেনকে প্রপোজ করতে পারে নাই, ওর ভালোবাসা প্রকাশ করতে পারে নাই। কিন্তু যখনই ওর বিয়ের কথা চলতে লাগলো, তখন রিয়া সবকিছু বলে ওর ভালোবাসা কাছে পাওয়ার জন্য নিজের শরীর বিলিয়ে দিল লাদেনের কাছে। মিতু হাসি মুখে বলল, কি রে রিয়া, তোর চোখ এভাবে লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে যেন খুব কান্না করতেছস। না আপু, আসলে এমন কোনো বিষয় না, আমার চোখে কি জানি পড়েছে। মিতু রিয়ার দিকে আস্তে আস্তে বলল। কি জানি পড়ছে না। রিয়ার ওনাটা টান দিয়ে মিতু রিয়ার মুখে গুজে দিল, যাতে কোনো কথা বলতে না পারে, আর চুল ধরে ইচ্ছা মতো মারতে লাগলো। আমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করিস? লজ্জা করে না তোর? যেখানে আমি ওকে পাওয়ার জন্য 3টে বছর ধরে অপেক্ষা করে আছি, সেখানে তুই? করছে রিয়া, কোনো কথা বলতে পারছে না। তোর ইচ্ছে করছে মেরে ফেলতে। আমি কি ক্ষতি করেছিলাম তোর রে, যার কারণে তুই আমার বয়ফ্রেন্ডের উপর নজর দিলে? এতই যখন শরীর বিলানোর শখ, তাহলে ওই পাড়ার ছেলেদের কাছে যেতে পারতিস নাই? নইলে পতিতা পল্লীতে নষ্টা মেয়ে। রিয়া কোনো কথা বলতে পারছে না, হাতে ইশারা করে বলল মুখের কাপড় সরিয়ে নিতে। খুব কষ্ট হচ্ছে ওর। মিতু রিয়ার মুখের কাপড় সরিয়ে নিতেই রিয়া ফ্লোরে পড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আমার সাথে এমন করলি না, দেখ আজকের থেকে তোর খারাপ দিন শুরু। রিয়া মাটি থেকে উঠতেই মিতুকে লাথি দিয়ে ফেলে দিল। এতদিন চুপ ছিলাম। ওই, তুই বেশ্যা কাকে বলছিস রে? আমার বয়ফ্রেন্ডের সাথে আমি যা ইচ্ছা তা করি, তাতে তোর কি রে? আমার কি না দেখবি? যেভাবে আসোস সেভাবেই থাক, নইলে তুই তো জানিস আমি এমপির মেয়ে, কি যে করব। আর যেখানে আমার বাবা মা আমার উপর হাত তুলে নেয়, সেখানে তুই? অনেক পস্তাবি রে তুই। মনে রাখিস, আমাকে তো তুই চিনিস না। যা যা, কি করতে পারিস তুই দেখে নেব। মিতু চলে যেতেই রিয়া বিছানায় পড়ে কান্না করতে লাগলো। কি করলো সে? আজকে ওর কারণে 2টা পরিবার আলাদা হয়ে গেছে। এখন বুঝতে পারছে রিয়া কত বড় ভুল করে ফেলছে। মিতু সরাসরি রাগে বাসা থেকে বের হয়ে গেল, সরাসরি হাসপাতালে চলে গেল। মামি, লাদেন এখন কেমন আছে? ডাক্তার বলেছে কিছুক্ষণ পরই জ্ঞান ফিরবে। আমার জ্ঞান ফিরতেই আম্মু আমাকে আর হাসপাতালে রাখলো না, সরাসরি বাড়িতে নিয়ে গেল। একজন নার্সকে আমাদের বাসায় যাবার জন্য বলেছে। বাবা কি হয়েছিল বল তো আমাকে? তুই কি রিয়ার সাথে সত্যি? আরে মামি, আপনার মাথা খারাপ হয়ে গেছে? ওকে আগে সুস্থ হতে দেন। তুই আমার সাথে প্রতারণা করলি না, দেখ তোর কি অবস্থা করি। সুস্থ হওয়ার পর থেকে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি? যে নিজের বাবা মার কথা এবারেও চিন্তা করে না। চল তো, ছেলেটাকে একটু একা থাকতে দাও। কি সব কথা শুরু করলে তুমি? বাবা মা চলে যাওয়ার পর মিতু, আমাকে তুই মাফ করে দিস। আমি পারলাম না রে, আমি পারলাম না। মিতু আমাকে জড়িয়ে ধরে। কান্না করিস না, যা হবার তো হয়েই গেছে। আমি তো তোর হক নষ্ট করে ফেলেছি, তাই আমি চাই না রিয়ার জীবনটা নষ্ট করতে। তুই কি বলতে চাস আমি বুঝে গেছি। মিতু আমাকে ছেড়ে আমার পাশে বসলো। আচ্ছা লাদেন, আমার চোখের দিকে তাকিয়ে বলতো, আমি কি সত্যি সুন্দর না? কে বলেছে তুই সুন্দর না? তুই তো আমার কাছে বেস্ট সুন্দর ছিলি। বেস্ট সুন্দর ছিলি না রে, এই একটা শব্দ কেমন যেন আমাকে তোর কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে। ঠাস ঠাস করে মিতু আমার গালে 2টা চড় দিয়ে বলল, তোর যেহেতু এতই মেয়েদের শরীরের উপর লোভ থাকে, আমাকে বলতিস। আমি কি ছিলাম না? আমি তো তোর গার্লফ্রেন্ড ছিলাম, আমাকে তো বলতে পারতিস।
তোমার সাথে আমার রুম ডেট করা লাগবে? আমি কি তোরে না করতাম? কোন ইচ্ছে পূরণ করি নাই তোর, আমি বল? ঘুরতে বসতে এমনকি ঘুমাতে গেলেও আমি তোরে নিয়ে স্বপ্ন দেখি, আর সেই তুই কি করলি? আমি না হয় রিয়ার থেকে বেশি সুন্দর না, তাই বলে কি আমার ভালোবাসা অসুন্দর ছিল? বল আমাকে, কি করি নাই আমি তোর জন্য, বল? বিশ্বাস কর মিতু। তুই কথা বলবি না? কি বিশ্বাস করব তোরে? তুই তো একটা লোভী মেয়ে, আমাকে ভোগ করবি না? এটাই তো ছিল তোর মনের ইচ্ছা। বলে মিতু আস্তে আস্তে শরীর থেকে কাপড় খুলে ফেলছে। প্লিজ প্লিজ মিতু, এমন করিস না, আমাদের ভালোবাসার কসম। এটা বলতে মিতু আটকে গেল। শাড়িটা পরতে পরতে মিতু বলল, অনেক ভালোবাসি রে তোরে, তুই বুঝলি না। এত বছর ধরে আমাদের সম্পর্ক, রিয়ার শরীর টাচ করার আগে আমার কথা একটু মনে করলি না? যে ওর মতো আরেকটা মেয়ে আমার পথ চেয়ে বসে আছে। আমি সারা রাত ঘুমাতে পারি নাই আমাদের বিয়ের কথা চিন্তা করতে করতে। বিয়ের পর আমরা কি কি করব, আর তুই? ছি ছি। অনেক হয়েছে রে, আর অপমান করিস না, সহ্য করতে পারছি না। আমি তোরে ভালোবাসতাম বলে এতদিন ভদ্র ছিলাম, কিন্তু আজকের পর থেকে আমার খারাপই দেখতে পারবি। রিয়াকে কি করে তুই বিয়ে করিস আমিও দেখে নিব। আর একটা জিনিস তোরে দেখাই। ভিডিওটা মিতু আমার সামনে ধরতে আমি পুরো অবাক হয়ে গেলাম। এটা তুই পেলি কি করে? গেম তো কেবলমাত্র শুরু, আর আমি যে কেমন মেয়ে তুই আস্তে আস্তে বুঝতে পারবি। এতদিন ছিলাম অন্ধ। মিতু, আমার কথাটা তো। মিতু, মিতু। মিতু আমাকে রেখে বাইরে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আজকে সব শেষ। এই সব কিছুর জন্য রিয়া দায়ী। ও যদি আজকে আমার সাথে শারীরিক সম্পর্ক না করতো, তাহলে আজকে আমার আর এই দিন দেখতে হতো না। কিন্তু মিতুর হাতে এই ভিডিওটা কিভাবে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু পর মিতু আমার হাতে দুধটুকু দিয়ে বলল, রেডি থাকিস, আজকে রাতে খেলা হবে। মানে কি সব বলছিস তুই? ওই বলছি না, এটা তো কেবল শুরু। বিশ্বাস কর, আমি এখনো তোরে ভালোবাসি। তোর কি মনে হয় আমি তোর কথায় কান দেবো এখন? তবে রাতে অনেক কিছু বলবো তোরে, শুনে সহ্য করতে নাও পারিস। এক কাজ করিস, যাতে ভয় না পাস এমন কোনো ট্যাবলেট খাস। বলি মিতু আবার রহস্যময় একটা হাসি দিয়ে চলে গেল। রাতে আম্মু আমাকে খাইয়ে দিল। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত প্রায় 10টা বাজে। হঠাৎ কিসের যেন একটা শব্দ শুনলাম। পিছনে তাকিয়ে দেখি রিয়া লাফ দিয়ে আমার জানালা দিয়ে আসতেছে। এই কি করছিস, পড়ে যাবি তো। রিয়া একটা হাসি দিয়ে আমার পাশে বসলো। এই, তোর পা দিয়ে তো রক্ত পড়ছে, দেখা তো আমাকে। দেখে আর কি করবি? অন্তরের ভিতরে যে কত রক্ত ঝরে পড়েছে সেটা তো আর দেখতে পারলি না। চুপ করে এখানে বস। আমি রিয়ার পা থেকে শাড়িটা হালকা তুলতেই দেখি অনেকটা কেটে গেছে। টেবিলের উপর থেকে বক্সটা এনে রিয়ার পায়ে ব্যান্ডেজ করে দিলাম। কি দেখেছে এভাবে? তোরে দেখি, জানি না আর দেখতে পারবো কিনা। এখন বল, এখানে কিভাবে এলি? এত লম্বা দেওয়াল, তারপরে চলে আসলি? এটা তো কিছু না, তোর জন্য আমি পাহাড় থেকে লাফিয়েও আসতে পারি। এই কি তোর টুটের এসব কিসের দাগ? মনে হচ্ছে যেন কেউ তোকে আঘাত করেছে। এটা বলতে রিয়া কান্না করতে লাগলো। কিরে, কান্না করিস কেন? আম্মু আমাদের সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি দেই নাই। আমাকে জোর করে পিল খাওয়াতে চেয়েছিল, আমি খাই নাই। দেখ রিয়া, এটা কোনো ছেলে খেলা না। আমি তোরে বোঝাই তাহলেই বুঝবি। আর কিসব বলবি তুই? আগে আমাকে ভাইয়া বলে ডাকতি, কত মধুর ডাক ছিল, কিন্তু কেন তুই এমন হলি সেটা আমি জানি না। তুই একটা বিষয় চিন্তা করে দেখলি তোর জন্য আজকে কি হয়েছে? সবকিছু আমি করছি বুঝি? তুই কোনো দোষ করিস নাই মনে হয়। দেখ, তুই দেখতে একদম পরীর মতো সুন্দর। কোনো ছেলে তোরে দেখে মুখ ফিরাবে না। তার উপর উলঙ্গ শরীর নিয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকিস, তুই এখন নিজেই বল, তখন কি আমার নিজেকে কন্ট্রোল করার মতো কোনো শক্তি থাকতো? আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, তাই আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছে। দেখ রিয়া, এটা কোনো ছেলে খেলা না। সারা জীবন তোরে বোনের নজরে দেখছি, কিভাবে তোরে এখন বউয়ের নজরে দেখবো তুই বল? আমি চাই যা হয়েছে সব ভুলে যা। চাচার দেওয়া ছেলের সাথে বিয়ে করে জীবন সুন্দর করে সাজা। বাবা, খুব সুন্দর কথা বলছিস তুই। এই, তুই দেখিস নাই বাবা কত বড় দেয়াল তৈরি করেছে? সেটার উপর লাভ যখন দিয়েছি তখন মরার চিন্তা করি নাই। তখন তোর মুখটা সামনে আসছিল, জানি প্রিয়জনের সাথে দেখা করব। এর থেকে বড় খুশি কি হতে পারে? আর তোর জন্য আমি আর কি বললে তোরে ভালোবাসার প্রমাণ দিতে পারবো, তুই বল?
দেখ, আমার কোনো বোন নাই। তোর এই ছোটবেলা থেকে আমি বোন ভাবতাম, আজ তুই। আমি বুঝে গেছি, তোরে যতই বুঝাই বুঝবি না। তোরে পাওয়ার জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় তাও করব, তবু তোরে হারাতে পারবো না। রে এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ও শিট, একটা কথা মনে হয়েছে। কি কি? যখন আমরা শারীরিক সম্পর্ক লিপ্ত ছিলাম তখন কি তুই কোনো ভিডিও করছিলি? না মানে ইয়ে, ঠাস ঠাস করে রিয়াকে 2টা চড় দিলাম। তুই এটা কি করলি? তোর কারণে আজকে মৃত্যুর সব কথা মানতে হচ্ছে আমার। আরে ভয় পাস কেন? ভিডিওটা আমার মোবাইলে পেলাম না, মনে হয় অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তোর বাসায় মৃত্যু গেছিল? ওই ডাইনি যখন গিয়েছিল তখন আমি ওয়াশরুমে ছিলাম। ভিডিওটা ডিলিট হয় নাই। মৃত্যু তোর ফোন থেকে ওর ফোনে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিছে। না জানি এখন। আমি তো ওকে ছাড়বো না। একথা বলতেই দরজার বাইরে কে জানি শব্দ করছে। কে কে? মৃত্যু বাহির থেকে বলল। লাদেন, আমি, দরজা খোল। রিয়া বোন আমার, তুই তাড়াতাড়ি পালা, নইলে মৃত্যু। তোর মুখ থেকে বোন শুনতে আমার ভালো লাগে না। বল রিয়া জান, বল। দেখ, মৃত্যু এসে তোরে দেখতে পারলে অবস্থা খারাপ করে দেবে। প্লিজ এখন তুই যা এখান থেকে। মৃত্যু তোর সাথে আবার কিছু করবে না তো? আমার তো ভয় হচ্ছে। তুই যাবি নাকি? বল রিয়া জান আমার, তুমি যাও। ওই, তাড়াতাড়ি দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো। আজকে ওর একদিন কি আমার একদিন, ওকে আমি খুন করব। ও তোর থেকে একটু হলেও ভালো আছে। তোর মতো কাপড় খুলে আমাকে ভালোবাসা দেখায় না। আর তোর বাবা আমাকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছিল। তুই যদি এখন আমার পাশে থাকিস, আমার বাবা মাকে তোর বাবা পরে মেরে ফেলতে পারে। যাকে এত ভালোবাসি জান প্রাণ দিয়ে, আজকে সে এই কথা বলল। যদি বলতাম তোরে আমি ভালোবাসি, মানতি? তুই বল, মানতি? বিশ্বাস কর, এটা ছাড়া তখন আমার মাথায় কোনো উপায় ছিল না। তবে তোরে শেষ একটা কথা বলেছে, আমি তোরে কাছে পাওয়ার জন্য যা করার দরকার পড়বে তাই করব। এমনকি আমার সামনে যে দাঁড়াবে তাকে খুন করতেও একটুও ভাববো না। তবে আমার চেষ্টা আমি করব, আর যদি নাই পাই, পেটে হাত দিয়ে বলল। এখানে তোর আর আমার সন্তান আছে, ওকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। আর খুব শীঘ্রই নাকি বাবা আমার বিয়ের ব্যবস্থা করবে। তবে তার আগে আমি একটা কিছু করব, যত কিছু হোক না কেন। তারপরও আমি শুধু তোরই আছি, আর কিচ্ছু লাগবে না। শুধু একটাই কথা বলবো, তুই শুধু আমার, আর কারো হতে দেব না। রিয়া কান্না করতে করতে জানালা দিয়ে বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। এত সময় লাগে একটা দরজা খুলতে? ভিতরে কি করছিলি? বলে জানালার কাছে গিয়ে কি জানি দেখলো। ফিরে এসে মৃত্যু আমার হাত ধরে বলল। তোর হাতে রক্ত কেন লেগে আছে? এই রে, ধরা না পড়লেই হয়। আসলেই হয়েছে কি, হাতটা কেটে গেছে। মৃত্যু আমার চোখের দিকে তাকিয়ে বলল। তাই না? তুমি আমার দিকে এভাবে আসছো কেন? মৃত্যু কোনো কথা না বলে আমার ঠোঁট কামড়ে ধরলো। আমি ছাড়ার চেষ্টা করছি কিন্তু পারছি না। তবে শরীরে যত শক্তি ছিল সবটা ব্যবহার করে মৃত্যুকে দূরে ঠেলে দিয়ে হাঁপাতে লাগলাম। কি রে, ভালো লাগে নাই? আগে তো আমরা একসাথে কত সময় কাটাইছি। তাই বলে আমার অনুমতি ছাড়া আমার সাথে এসব করবে? মৃত্যু আমার শার্টের ভিতরে হাত ঢুকিয়ে আমি টাচ করলেই দোষ না? আর প্রিয়ার সাথে? বলে আমাকে ঠেলা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি উঠে এক কোণে দাঁড়িয়ে আছি চুপটি করে। খেলা তো মাত্র শুরু, এখন তুই দেখবি। ঠাস করে জানালা ভাঙার শব্দ শুনলাম। মনে হয় রিয়া দাঁড়িয়ে থেকে সব শুনছে। আমি যেটা আন্দাজ করেছিলাম তাই হয়েছে। মৃদু দৌড় দিয়ে আমাকে বিছানার উপর ফেলে গলা চেপে ধরলো। আমি তোরা কতবার বলছি না রিয়ার সাথে কথা বলবি না? দেখ মিতু, রিয়া এখানে আসে নাই। তুই আমাকে শেখানোর জন্য চেষ্টা করবি না। আমি ছোট বাচ্চা না যে দুধু খাই। প্লিজ ছাড় মিতু, আমার অনেক কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারি না। আমি তো তোর কষ্ট দেখতেই চাই। তোর কাছে আমার ভিডিও আছে বলে আমাকে যা ইচ্ছা তাই করছিস। সুযোগে সদ্ব্যবহার করিস না রে। বস এখানে, তোরে কিছু কথা বলি। আমি মিতুর নিচ থেকে উঠে সাইডে বসলাম। তুই তো আমাকে ভালোবাসতি, আর আজকে তুই আমার সাথে এই ব্যবহার করিস? ভালোবাসা? আর তুই? আমি জানতাম না যে তুই এতটা নিচে নামতে পারিস। তুই কাকে নিচু বলিস? আমাকে? একবার চিন্তা করে দেখ তো, তুই কতটা নিচুর কাজ করেছিস। তবে আমার কথার অবাধ্য হলে এই ভিডিও কিন্তু ভাইরাল করে দিব। প্লিজ প্লিজ মিতু, তোর পায়ে পড়ি, এমন করিস না। তোর মতো ছেলে অনেক আমার পিছনে পড়ে আছে,
আমি তোর পিছনে পড়ে আছি কেন জানিস? রিয়ার কারণে। রিয়াকে আমি দেখিয়ে দিব যে আমি তোরে বিয়ে করে আমার সাথে পাঙ্গা নেওয়া, আর বিয়ের পরে তোরে অনেক ভালোবাসবো। এটা কোন ভালোবাসা তখন বুঝতে পারবি। আমি খারাপ হতে চাই নাই, তুই আমাকে খারাপ করলি। বিয়ের পর আমার বন্ধুদের সাথে আমি শারীরিক সম্পর্ক করব তোর সামনে, আমার স্বামীর সামনে। আর তোর তখন কেমন লাগবে রে? আমার মতো তোরে ফোনে ভিডিও দেখতে হবে না, ডাইরেক্ট দেখাবো। তবে আমার একটা কথা, তোরে আমি বিয়ে করবই, আমিও দেখতে চাই রিয়া কি করে তোরে বিয়ে করে। কি রে, কথা বলিস না কেন? কি বলবো, তোর সাথে কথা বলার মতো আমার কোনো ভাষা আছে? তবে একটা বিষয় মনে রাখিস, আমারও একদিন দিন আসবে মিতু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। সেটা কবে বাবু? সবার সময় এক থাকে না, এটা মাথায় রাখিস। সেটা তো দেখাই যাবে, তবে সকালে একটা বড় ধরনের সারপ্রাইজ পাবি। আয়, এখন তোর বুকের মাঝে আমি ঘুমাবো। আর কি করতে চাস আমার সাথে? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। উম, আমার বাবুটাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি না? ঘুমাও এখন কেমন? আর যদি মাঝরাতে কোনো মেয়ের শরীর প্রয়োজন পড়ে আমাকে বলবা, আমি ওই তোমার পাশের রুমে আছি। নাকি এখন আমি চুপটি করে বিছানায় বসে পড়লাম। মনকে শক্ত কর, সকালে তো অনেক সারপ্রাইজ আছে, সেগুলো নিতে হবে না? মিতু আমার কাছ থেকে উড়ে চলে গেল। বসে বসে চিন্তা করছি, এই শুধু একটা ভিডিওর জন্য মিতু আজকে আমার সাথে এই ব্যবহার করছে। আমি তো নিজের জন্য ভয় পাই না, ভয় হয় রিয়ার জন্য। আচ্ছা, রিয়াকে কি আমি বিয়ে করব? কিন্তু ওকে তো সারা জীবন বোনের নজরে দেখতাম, যা হবার পরে দেখা যাবে। আগে আমাকে এইটার একটা সমাধান করতেই হবে। সকালে ঘুম থেকে উঠে দেখি খালামণি আমার মাথার কাছে বসে আছে। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। আরে বাবা, এত তাড়াহুড়ো করতে হবে না। তা তো শরীরের এখন কি অবস্থা? এই তো খালামণি একটু ভালো। আম্মু, সবাই চলে আসছে, আমাদের অপেক্ষা করছে, চলো। আর আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন। আমাকে উদ্দেশ্য করে, খালামণি কি হয়েছে? আমাদের ভাইয়াদের মাঝেই ঝগড়া হবে, সেটা আমি মেনে নিতে পারি বল? আর আমার বাবাকে মেরেছে, আজকে দেখ আমি কি করি। প্লিজ খালামণি, মাথা গরম করে কোনো কিছু করা উচিত নয়। চাচা আমার বাবার সমান, বাদ দাও খালা। আজকে যদি আমার বাবা আমাকে মারতো? তোর মনটা অনেক ভালো, এই জন্যই আমি তোরে অনেক ভালোবাসি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। খালামণি চলে যাওয়ার পর মিতু আমার কাছে এসে বলল, কি রে, আম্মুকে বলবো তুই যে কেমন ভালো? দেখ, এমনি খালামণি আমাকে অনেক ভালোবাসে, তার মাঝে তুই আগুন দিস না প্লিজ। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমার সত্যের কথা পূরণ হতে চলেছে। আগে আমি তোরে বউ বানানোর স্বপ্ন দেখতাম, কিন্তু তুই যে এত নিয়েছিস আমি জানতাম না। আমি আমার স্বার্থের জন্য সবকিছু করতে পারি। আমি তো খারাপ ছিলাম না, আমি তোর কারণে খারাপ হয়েছি। তুই আমার হক নষ্ট করেছিস। তুই ভাবলে কি করে আমি তোরে ছেড়ে দিব? তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। মিতু চলে যাওয়ার পর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই আছে, আমার চাচা চাচি রিয়া সবাই আছে। আয় বাবা, আমার পাশে বস, আমি তোর জন্যই অপেক্ষা করছি। আমি গিয়ে খালামণির পাশে বসলাম। আগে কি হয়েছে না হয়েছে আমি এসব কিছু জানতে চাই না। এখন আমি কি বলি মনোযোগ দিয়ে শোন। জি বলেন আপা। খালাকে সবাই ভয় পায়, খালার কিন্তু পাওয়ার আছে। আমার খালু বড় ব্যবসায়ী, তিনি যে কোনো মন্ত্রীর সাথে কথা বলতে একটুও সময় লাগে না। এই হিসেবে চাচা খালামণিকে ভয় করে। আমার মেয়ে আর লাদেন, তোর মেয়ে আর স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের আজকে এঙ্গেজমেন্ট হবে। সব কিছু ব্যবস্থা কর, আমি এখানে আছি শুধু তোদের ঝামেলা মেটানোর জন্য। আর ভাবলাম শুভ কাজটা সেরে ফেলি। খালামণির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এখন একটু একটু ভয় হতে লাগলো আমার। আগে মিতুকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোই লাগতো, কিন্তু মিতু যে এতটা খারাপ তা আমি জানতাম না। মানলাম আমি একটা ভুল করেছি, তাই বলেও আমাকে নিয়ে গেম খেলবে? মিতুর দিকে তাকিয়ে দেখি ঠোঁটে হাসি। আমি ভালো করেই বুঝতে পারছি এই সব কিছুর পেছনে মিতুর হাত আছে, যাতে রিয়া কিছু করতে না পারে। এজন্য মিতু এই গেমটা খেললো। রিয়া তো কান্না করার মতো অবস্থা। আমি বুঝতে পারছি যদি দরকার হয় আমি রাস্তায় কোনো মেয়েকে বিয়ে করতে পারবো, কিন্তু মিতুর উপর এখন আমার আর বিশ্বাস হয় না। মিতু আমার ভালোবাসা নিয়ে খেলা করছে, কিন্তু রিয়াকে আমি বিয়ে করতাম, মাগার বিবেক মানে না। যাকে এতদিন বোন হিসেবে দেখছি তাকে কিভাবে বিয়ে করা যায়?
মিতু একটু অপেক্ষা কর, আমি তোর সাথে গেম খেলবো, চিন্তা করিস না। আমাকে ফাঁসিয়ে যাবি কই? শুধু ভিডিওটা তোর কাছে বলে কিছু করতে পারছি না। খালামণি এত তাড়াতাড়ি কি ঠিক? এই শিখাইছি তোমাকে আমি? বড়দের মুখে কথা বলতে কে বলেছে? রিয়া সরি বলে মাথা নিচু করে ফেললো। চাচা চাচি সবাই চলে গেল। তাহলে আমাকে একটু মার্কেটে যেতে হবে। সবাই চল, তাড়াতাড়ি আসতে হবে। খালামণি আমার ভালো লাগছে না, আমি প্লিজ বাড়িতে থাকি। ইস কি সুন্দর আমার ছেলেটা, মেরে কি করেছে। আচ্ছা বাবা, তুমি থাকো, আমরা যাব আর আসবো। আম্মু, আমিও তাহলে থাকি, যদি ওর কিছু লাগে। থাক, তোর বুদ্ধি আছে। জামাইয়ের খেয়াল রাখা আগের থেকেই শিখে রাখা ভালো। সবাই চলে গেল। আমি সোফায় গিয়ে বসলাম, মিতু আমার পাশে বসে। খেলা তো মাত্র শুরু, এভাবে ভেঙে পড়িস না, পরে তো সহ্য করতেই পারবি না। হঠাৎ দিকে দরজা দিয়ে রিয়া প্রবেশ করলো। মনে মনে বললাম আজকে একটা কিছু হবে। মৃত্যু আপু ভালো আছেন? মিতু বসা থেকে উঠে গিয়ে রিয়ার চুল ধরে বলল, তুই এখানে কেন এলি? ছাড় বলছি, ভালো হবে না। কি করবি তুই, কি করবি? রিয়াও মিতুর চুলের মুড়ি ধরে ফেললো। এসব দেখে আমি জোরে একটা চিৎকার দিয়ে বললাম, এক কাজ কর, আমার জন্যই তো যত সব সমস্যা, আমাকে মেরে ফেল, তাহলেই তোদের শান্তি হবে। শুধু তোর কাছে ভিডিওটা আছে বলে কিচ্ছু করছি না, নইলে তোর শরীরের আগুন লাগিয়ে দিতাম। একটা কথা বলতে এসেছি, শোন। আমিও দেখতে চাই তুই লাদেনকে কিভাবে বিয়ে করবি। ও যদি আমার না হয়, সারা বিশ্বে কারো হতে দিব না আমি। দরকার পড়লে তোর টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব, মনে রাখিস। আমার সাথে খেলা খেলিস না, আমিও দেখে নেব। আর তুই লাদেনের উপর যে অত্যাচার করতেছিস না, সব কয়টা হিসাব নিব আমি। ও তো কিছু বলতে পারে না, কারণ একটা ভিডিওর জন্য। ছাড়বো না মিতু, মনে রাখিস। ওপেন চ্যালেঞ্জ করে গেলাম আমি তোরে, লাদেন শুধু আমার। যদি পারিস তোর করে দেখা। গুড বাই। এটা বলে রিয়া দরজা দিয়ে চলে গেল। মিতু ঠাস ঠাস করে আমাকে দুটো চড় দিয়ে চিৎকার করে বলল, আমাকে চ্যালেঞ্জ দেয়, সাহস কত বড়! মিতু আমাকে ঠেলা দিয়ে সোফার উপরে ফেলে দিল। কি আছে আজকে দেখবো আমি তোর ভিতরে। বলে লিপকিস করতে লাগলো। আমি ভুবার মতো পড়ে আছি, কোনো রেসপন্স করছি না। মিতুর শরীর থেকে কাপড় খুলে অর্ধ উলঙ্গ হয়ে গেছে। বুঝতে পারছি আজকে আমার সাথে কি হতে চলেছে। এই মুহূর্তে বাইরে কিসের শব্দ শোনা গেল। মিতু লাফ দিয়ে উঠে, আজকের মতো বেঁচে গেলি, তবে খুব শীঘ্রই আবার তোর সাথে আমার দেখা হবে। আমি এখন জ্যান্ত লাশ হয়ে আছি। মনে হচ্ছে আজকে শুধু রিয়ার কারণে আমাকে মিতুর এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। মিতু দরজা খুলে আবার আমার কাছে এসে বসলো। খুব কষ্ট হয়েছে না রে তোর? তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। আজকে শুধু একটা ভিডিওর কারণে আমাকে তুই ইচ্ছা মতো ব্যবহার করলি, মজা পাশেগুলো করে। আমার অনেক ভালো লাগে। আচ্ছা তুই বসে থাক, আমাকে গোসল করতে হবে। যাবি নাকি গোসল করিয়ে দেব আমি তোর নিজের হাতে? আমি কোনো কথা বললাম না। মিতু চলে যেতে যেতে বলল, ঠোঁটে লিপস্টিক লেগে আছে, মুছে নিস। একটু পর অনুষ্ঠান শুরু হলো। আজকে দুটো এঙ্গেজমেন্ট একসাথে হবে। নামি দামি অনেক ব্যক্তি এসে ভরে গেছে কিছুক্ষণের ভিতরে। আমি একটা ছেলেকে ডাক দিয়ে বললাম, মামা, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে কয়জন? ছেলেটা বলল, একটা ছেলে আর একটা মেয়ে, ওই যে দেখছেন না, ওর মা বাবার সাথে বসে আছে। ধন্যবাদ ভাই। একটা হাসি দিয়ে সামনে এগোতে লাগলাম। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে সালাম দিলাম। ভালো আছেন আঙ্কেল? বাবা ভালো আছি। তুমি কামালের ছেলে না? কামাল আমার বাবার নাম। জি আঙ্কেল। ভাইকে দেখতে পাচ্ছি না। হয়তো আশেপাশে কারোর সাথে কথা বলছে। আন্টি আপনি ভালো আছেন? বাবা। আঙ্কেল যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ের সাথে একটু কথা বলতে পারি? এটা বলতেই মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখলো। আরে কেন নয়, এই এমনি বসে বোরিং হচ্ছে, এক কাজ করো, ওকে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে আনো। জি আঙ্কেল। আপু আসেন আমার সাথে। দূর থেকে দেখি মিতু আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। মনে মনে বললাম, খেলা তুই খেলতে পারিস না, শুধু আমিও একটু খেলি। ফাঁকা মাঠে গোল দিবি কেন? হ্যাঁ, আপনার নামটা জানতে পারি? কেন নয়, আমার নাম আখি জাহান তুবা। অনেক সুন্দর নাম। চলেন ওইদিকে বসি। তবে আমার কথায় ভুল হলে মাফ করবেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, আমি সাধারণ একজন ছেলে। সে যাই হোক, 2 দিন পর তো আপনি আমার বিয়ে হবেন। সে হয়তো। একটা কথা জানতে পারি? অবশ্যই বলেন। আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এটা বলতে আঁকি আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে দেখলো।
এভাবে থাকাবেন না, ভয় করে। যদি একটা নোটিশ করেন আমার নামে, সারা জীবন থানায় পড়ে বসতে হবে। না সে না, এই প্রশ্ন করার সাহস আজ পর্যন্ত কারো হয় না, তাই একটু আজব লাগলো। আপনার ভয় করে না আমাকে দেখে হাতে একটু ইশারা করলে আপনার লাশ মাটিতে পড়ে যাবে? আসলে আপনার চেহারা অনেক মায়াবী, আর আপনি জানি এটা করবেন না। তাই নাকি? আপনার সাহস আছে বলতে হবে। সাহস তো হয় না, করে নিতে হয়। আর আপনাকে দেখে এমনি আমার সাহস হয়ে গেছে। পটানোর চেষ্টা করছেন নাকি? আমি একটু ভয় পেয়ে, না মানে ইয়ে ইয়ে এত ভয় পেলে কিভাবে প্রেম করবেন? হঠাৎ মিতু আমার সামনে এসে বলল, লাদেন, আয় তো, আম্মু তোরে ডাকছে। তুই যা, দেখছিস না মেমের সাথে কথা বলছি, চলেন ওইদিকে যাই। আমি জানি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। মিতু ওনাকে কিছু বলবে না, এটা আমি জানি। তাই ওকে একটু পটানোর চেষ্টা করি, দেখি সফল হয় কিনা। আমি আকিকে দিয়ে সব গেম খতম করতে চাই, তবে ওকে ভালোবাসবো না। ওই বলছি না, সময় আমারও আসবে। মেয়েটাকে আজকে ওর সাথে আমার এঙ্গেজমেন্ট হওয়ার কথা, কি? তবে হবে না। ওমা, তা আবার কেন? কাউকে পছন্দ হয়ে গেছে, তাই হবে না। আঁখি একটা হাসি দিয়ে, জানেন, বাবা মা কখনো আমাকে একা বাইর হতে দেয় না, সাথে সবসময় এই বডিগার্ড থাকে। কিন্তু আজকে একটু ভালো লাগছে আপনার সাথে ঘুরতে। আমি জানতাম না যে হঠাৎ করে আমার একজনকে পছন্দ হয়ে যাবে। যদি আপনি বলেন তো। কি বলবো? অনেক সাহস বেড়ে গেছে আপনার। বিশ্বাস করেন, আমার কাছে এত সময় নাই। একটু চিন্তা করে দেখবেন, আমি থাকলে আপনার কোনো বডিগার্ড লাগবে না। কথায় আছে, গরিবের ভালোবাসা কিন্তু সুন্দর, আর বড় লোকদের শুরু চিন্তা, আর চিন্তা কখন কি হয়। এই, আপনি আমাকে কি বুঝতে চান না? হ্যাঁ, এখনো যদি না বোঝেন আর কি বলবো। আপনার হৃদয়টা আমাকে দিয়ে দেন, তাহলেই হবে। এখানেই বলতে বলছি না, সময় কিন্তু আছে, হাতে আংটি পরানোর আগ পর্যন্ত। আপু ভালো আছেন? আরে ভাবি, আপনি এখানে? না, আপনাকে দেখতে আসছি। ভাইয়া, একটু ওইদিকে আসবে, কিছু কথা ছিল তোর সাথে। সরি রে, সময় নাই। আকে চলো ওইদিকে যাই। রাগে রিয়ার মুখ লাল হয়ে যাচ্ছে বুঝলাম, তবে আকের সামনে ভাইয়া ডাকলো, নইলে খিজে ডাকতো বাবা। আপনার বোনকে ইগনোর করলেন কেন? আপনাকে তো পড়াতে হবে তাই না? আকে একটা হাসি দিয়ে বলল। আসি, বাবা মনে হয় ডাকছে। আমার উত্তরটা? আপনি আমাকে ভেজালে ফেলে দিলেন। আচ্ছা, চিন্তা করে দেখি কি হয়। মনে মনে বললাম, মিতু এখন বুঝতে পারবি কত দানে কত চাল। আমার সাথে গেম খেলিস না, এখন দেখ। কিছুক্ষণ পর সবাই চাচার বাসার সামনে গেল। আগে রিয়াকে আংটি পরানো হবে, পরে আমাকে। আর খালামণি এসে দেয়াল সব ভেঙে ফেলছে। তবে মিতু আমাকে চোখের ইশারায় খেয়ে ফেলবে মনে হয়। রিয়াকে সাজিয়ে আনা হলো, তার পাশে সুমন দাঁড়িয়ে আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের নাম সুমন। তবে রিয়ার পাশে সুমনকে দেখে আমার কেমন জানি লাগলো। হঠাৎ কেন এমন হলো বুঝলাম না। রিয়ার প্রতি আমার কেমন জানি একটা মায়া জন্ম হলো। রিয়াকে বলা হলো ও হাত বের করতে, কিন্তু রিয়া আমার দিকে একবার তাকিয়ে দেখলো। আমি মাথা নিচু করে ফেললাম। আমি কি করতে পারি? আমি এমনি অর্জুন বিপদে পড়ে আছি। হঠাৎ রিয়া মাথা গড়িয়ে পড়ে গেল। এটা দেখে তো আমার শরীর কাঁপতে লাগলো। যদি কোনো নেগেটিভ হয়ে যায় তাহলে আমার আজকে শেষ, বাঁচার মতো কোনো উপায় থাকবে না। আশেপাশে সবাই বলা বলি করছে, মেয়ে তো আবার কোনোভাবে কারোর সাথে কোনো সম্পর্কে লিপ্ত না। হতেও পারে, আজকাল ছেলে মেয়েদের বিশ্বাস করতে নেই। আমি এখন আমার চোখের সামনে নিজের মৃত্যু দেখতে পাচ্ছি। চাচা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে দেখলো। পরিবেশ স্বাভাবিক করার জন্য চাচা উত্তর দিল, দেখেন, কেউ কিছু মনে করবেন না। আমার মেয়ে একটা অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছিল। তার পরীক্ষার ফলাফল আজকে দিয়েছে। বলা হয়েছে ওর চাকরি হয় নাই, এজন্য ও সকাল থেকে কিছু খায় নাই, এজন্য মাথা ঘুরে পড়ে গেছে। আর আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরছে, আমার মেয়ের টাকা পয়সার অভাব নাই, ও কেন চাকরি করবে, তাই তো? আসলে ওর ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। ওর বাবার টাকা দিয়েও ও নিজের পরিচিতি করতে চায় না। আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াতে চায়, আর আমাদের কাউকে না বলে ও চাকরির জন্য ইন্টারভিউ দিতে চায়। আমি এই কথা জানতে পারতাম না। লাদেন আজকে আমাকে বলেছে ওর বিষয়ে। কি লাদেন, ঠিক তো? আমি আতঙ্ক নিয়ে বললাম, হ্যাঁ চাচি যা বলছে সব সত্যি। আসলে আমার বোনের কোনো তুলনাই হয় না। হয়তো আমার চাচাতো বোন, কিন্তু রিয়া একজন সাধারণ মানুষ হয়ে বাঁচতে চায়, এর জন্য এমন সকাল থেকে কিছু খায় নাই। আমি বলছি, হতাশ হওয়ার কিছু নেই। এখন সবাই বলা বলি করছে, ইস, এমন একটা মেয়ে যদি আমার ঘরের বউ হতো। মেয়েটা খুব লক্ষ্মী, বাবার এত টাকা থাকার পরেও ওর কোনো অহংকার নেই। এর মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী বলল, সবাই একটু কথা বলা বন্ধ করুন।
আসলেই আমার বৌমার উপর আজকে আমি অনেক খুশি হয়েছি। এত ভালো একটা মেয়ে আমার ঘরের বউ হবে, এটা তো আমার সৌভাগ্য। থাক, ও একটু অসুস্থ, এখন আমার বিয়ের কথা বলি। কি বলেন বিয়া সাহেব? রিয়ার বিয়ে ঠিক হয়ে গেল আর মাত্র 2 সপ্তাহ পর রিয়ার বিয়ে। তবে ওর অসুস্থ থাকার কারণে এঙ্গেজমেন্ট বাদ হয়ে গেছে। আর এদিকে আমার একটা অজানা ভয় হতে লাগলো। রিয়া পিল যেহেতু খায় নাই, সেই হিসাবে যদি আমার অনুমান ঠিক হয় তাহলে ওর পেটে আমার বাচ্চা। না না, হ্যাঁ উপরওয়ালা, আমাকে তুমি রক্ষা করো। না জানি কি বিপদে আমি ফেসে গেছি। আমার কারণে রিয়ার জীবন নষ্ট হয়ে যাবে, আমি এটা চাই না। মিতু আমার হাত ধরে বলল, চলো বেবি, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তুই ভাবিস না, রিয়ার মতো তুইও বেঁচে যাবি আমি থাকবি। কেউ আমার থেকে তোকে ছিনিয়ে নিতে পারবে না, এটা মনে রাখিস। আমার হাত ছাড়, আমি হেঁটে যেতে পারবো। সবাই তাকিয়ে দেখছে। দেখার জন্যই তো তোর হাত ধরলাম। ইস ইস, দেখ দেখ, বেচারি রিয়ার মুখটা দেখার মতো হয়েছে নাকি, লাল হয়ে গেছে। আর আমার মনে হয় কি জানিস, যদি পেটে তোর বাচ্চা থাকে সেটা তাড়াতাড়ি মেরে ফেলবে। আমার মামা তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। মিতু আমাকে প্লিজ তুই মুক্তি দে, আমি আর এসব নিতে পারছি না। কি রে, কই তোরা, তাড়াতাড়ি আয়। আসি আম্মু। মুক্তি চাস না? যখন রিয়ার সাথে একই বিছানায় শুয়েছিলি তখন আমার কথা কি তোর মনে পড়ে নাই? তোর মতো আরেকটা মেয়ে আমাকে ভালোবাসে। মানছি আমি ভুল করেছি, তাই বলে তুই এভাবে আমার উপর অত্যাচার করবি? আগের দিনগুলো মনে করে দেখ, কতটা সুখে ছিলাম আমরা। আমি সব ভুলে গেছি, আমার এখন কিছুই মনে নেই। এখন আমি শুধু তোর উপর প্রতিশোধ নিতে চাই। প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছ, আমি বুঝতে পারছি। আমরা গিয়ে খালামণির পাশে দাঁড়ালাম। আমি আকিকে খুঁজতে লাগলাম। এই তো ওর বাবার সাথে এক পাশে দাঁড়িয়ে আছে। প্লিজ প্লিজ আকি, এই মুহূর্তে এসে বলো আমি তোমাকে ভালোবাসি। তুই ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না রে বোন, একটু দয়া কর। এত কষ্ট করে ধরে পড়াইছি, মনে মনে এসব চিন্তা করছি। হঠাৎ কে জানি এসে বললো দাঁড়াতে। হাতে আংটি পরানোর আগে আঁকির সাথে আমার কাছে কথা আছে। এই তো কাজ হয়েছে, সবার আশাকে আমাকে বাঁচালি। কিন্তু এমা, সামনে থেকে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ও মা, এটা আবার কোথা থেকে এলো? ভাই, তুই যেই থেকে আসলি না কেন, অনেক অনেক ধন্যবাদ, আমাকে বাঁচালি। আসলে মিতুকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই। আগের মিতু আর এখনের মিতুর অনেক পার্থক্য। তবে আমি বুঝতে পারছি মিতু আমার উপর রেগে এসব করছে। আরে রাসেল, তুমি এখানে? খালামণি আপনাকে চেনেন? আরে চিনবো না কেন, ও তো মিতুর বেস্ট ফ্রেন্ড। সরি বাবা, তোমাকে দাওয়াত দেওয়া হয় নাই। মিতুর দিকে তাকিয়ে দেখি মিতুর কবরে হালকা করে ঘাম জমতে লাগলো। আমি বুঝতে পারছি এখানে কোনো খটকা আছে। এই তো সুযোগ, সুযোগ বারবার আসে না। লাদেন বাঁচতে চাইলে এই সময় কাজে লাগা। লাভ দিয়ে ওর কাছে চলে গেলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, অথবা হঠাৎ লাভ দেওয়ার কারণে। তো মিস্টার রাসেল ভাই, এত দূর থেকে তো এভাবে আপনি আসার কথা না। যদি কিছু জানতে চান বলতে পারেন, লুকাবেন না। আমি কথা দিচ্ছি এখানে কেউ আপনার কিছু করবে না। আসলে হয়েছে কি, মিতু আর আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকে। ওকে আমি ভালোবাসি কিন্তু বলতে পারি নাই। মিতু নাকি আপনাকে ভালোবাসে, কিন্তু ভাই দেখেন, ওকে আমি না পেলে মারা যাব। মিতুকে অনেকভাবে আমি বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু ও আমার মনের কথা বলছে, কিন্তু মুখে স্বীকার করে নাই। ভাই আপনার পায়ে পড়ে বলি, মিতুকে বিয়ে করবেন না, ওকে ছাড়া আমি বাঁচব না। এই দেখেন, সাথে বিষ নিয়ে আসছি। অযথা কান্নার বাহান ধরে বলল, ছি ছি মিতু, একটা ছেলে তোরে এতটা ভালোবাসার তুই কিনা। আসলে আমি এঙ্গেজমেন্ট ভাঙতে চাই। বাস, অনেক হয়েছে, আর না। ভাইজান, আমি মিতুর সম্পর্কে আপনাকে কয়েকদিন পর জানাবো। আগে এর একটা সমাধান করি। সবাই বাড়িতে চল, আজকে আসি ভাই। কিন্তু প্লিজ ভাইয়া, কিছু মনে করো না। খালা আমার কাছে এসে বলল, তোরে বুঝি কষ্ট দিয়ে ফেললাম? দেখ, আমিও প্রেম করে বিয়ে করছি, তাই আমি প্রেমের কষ্ট বুঝতে পারছি। চিন্তা করিস না। আসলে ছেলেটা প্রতিদিন আমাদের বাড়িতে যেত, কিন্তু আমি বুঝতাম না যে ও মিতুর পিছনে পড়ে থাকতো। তাই আমি আগে এই বিষয়টা পরীক্ষা করে দেখতে চাই। জি খালা, আপনি যা বলেন তাই হবে। প্রাণ ভরে একটা হাসি দিলাম। এখন একটু ভালো লাগছে, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারলাম না। মিতুর সাথে আমার এতদিনের সম্পর্ক, কিন্তু ও আমাকে একেবারেও বললো না এই কথা। আমি রাসেলকে একটা ডাক দিলাম, ছেলে এদিকে আসো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। ধন্যবাদ পরে, আগে বলো এখন যা বলছেন সব কি সত্যি? আমার তো একটু সন্দেহ আছে তোমার উপরে। আপনার কথাই ঠিক,
এখানে বললে মিতুর মান সম্মান থাকতো না, আরও এখানে এসে কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। মেন কাহিনী বলো, ওর সাথে তোমার সম্পর্ক কিসের? আর তুমি জানো না ও যে আমার গার্লফ্রেন্ড ছিল? ও শুধু আপনার নামের গার্লফ্রেন্ড, কাজের না, বুঝলেন? মানে কি বলতে চাও তুমি? দেখেন, রাগ করেন না ভাইয়া, আমি মিতুর সাথে অনেক বছর ধরে প্রেম করি। আচ্ছা, আপনি ওর সাথে কয়বার শারীরিক সম্পর্ক করেছেন বলেন তো? আপনার কথায় আমি যদি পা দিই তাহলে বলেন মিতুর সাথে আপনি কতবার শারীরিক সম্পর্ক করেছেন? কিসব বলছো তুমি? প্রেম করে এসব করার মানুষ আমি নই। আজ পর্যন্ত ওর গায়ে হাত পর্যন্ত দিতে পারেন নাই, আর আমি ওর সাথে কতবার যে শারীরিক সম্পর্ক করেছি আমি নিজেও জানি না। মাঝে মাঝে তো ওকে নিয়ে ঘুরতে যেতাম দূরে কোথাও, আর আমরা একই রুমে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকতাম। আমি রাসেলের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। কি বলে এ ছেলে? তবে ভাই বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু এখানে এসেও আমার ফোনটাও ধরতে চায় না। শুনছি ও নাকি আপনাকে বিয়ে করবে। ও তো আমাকে কথা দিচ্ছে, মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। এখানে এসেও এতটা আমাকে ইগনোর করলো কেন, এটাই বুঝতে পারি নাই। আর আজকে এসে শুনি আপনাদের আংটি বদল হয়ে যাবে। তবে মিতু কি এতদিন আমার সাথে অভিনয় করে গেছে? তবে সেই কথা আমাকে মিতু বলতে না করছে, আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। উত্তর তো আমার জানাই লাগবে। হঠাৎ করে মিতু বিয়েতে রাজি হয়ে গেল কেন? আচ্ছা তুমি যাও, খালার সাথে মিতুর সাথে আমার কিছু কথা আছে, পরেও যাবে। ভাইয়া, আপনি একটু আমার বিষয়টা দেখবেন। ওকে যাও, চিন্তা করতে হবে না। আমি খালাকে ডাক দিয়ে বললাম, মিতু পরে যাবে, তোমরা যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। হঠাৎ আঁকি আমার সামনে এসে বলল, কি খবর লাদেন সাহেব? জান, আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি আমাকে এভাবে নিরাশ করবেন আমি বুঝতে পারি নাই। আপনি আমার উপর কেন নজর দিয়েছিলেন আমি জানি। স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে আমি, যদি একটু সুযোগ পাই, তাই তো? আমাকে কি আপনার বোকা মনে হয়? ওই সময় আপনার কথা শুনে আমার ভালোই লাগছিল। জানেন, সবাই আমাকে পটাতে চেষ্টা করেছিল, কিন্তু পারে না। নিজেকে কি নায়িকা মনে করেন না কি? আগে চুলগুলো সামনে এনে বলল, তাই যদি মনে করি আমি তাই হতেই পারবো, কিন্তু এগুলোর মাঝে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি ছেলেটা ভালো, তবে আপনার লেভেলের কাউকে খুঁজে নিন, তাহলে খুব ভালোই হয়। নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করবেন না, তাহলে খুব ভালো হয়। অপমান করছেন মনে হয়। তবে আপনার সাথে কথা বলে আমি যে কতটা ভুল করেছি তা এখন বুঝতে পারছি। তবে একটা সত্যি কথা বলি, আপনার সাথে প্রেম করার আমার কোনো রুচি বা ইচ্ছা ছিল না। একটা বিপদে পড়েছিলাম, ভাবছিলাম আপনার দ্বারা এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলবো, কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে গেছে, আপনাকে লাগে নাই। আর নিজেকে নিয়ে এত অহংকার করবেন না। আপনার পায়ের জুতোর ফিতাটা খুলে গেছে, লাগিয়ে দিব। আঁকি কিছু বলল না। একটা বিষয় কি জানেন ম্যাম, বড় লোক কিন্তু মাথা নিচু করতে হয়, পরে উপরে উঠে, তাই তো? ভালো থাকবেন ম্যাম, আর পারলে অহংকার কমিয়ে নেবেন। টাকা দিয়ে সব কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। ভাইয়া ভালো আছেন? তোমাকে তো খুঁজেই পাওয়া যায় না। আমি ভালো আছি, তুমি? ভাইয়া। আখি চল, বাবা দাঁড়িয়ে আছে। যান ম্যাম, ভালো থাকবেন। আর জুতোর ফিতাটা একটু বেঁধে নেবেন। আমি গিয়ে চাচিকে বললাম রিয়াকে আমার রুমে পাঠাতে। বলছি বোন হিসেবে কয়েকটা কথা বলবো, সন্দেহ করবেন না, ওর ভালোর জন্যই বলবো। আমার রুমে এখন আমরা তিনজন ছাড়া আর কেউ নেই, আমি, রিয়া আর মিতু। আজকে যে করি হোক সব সমস্যার সমাধান করতে হবে। আমি ওদের দুজনকে দুই পাশে বসালাম। রিয়া চুপ করে বসে থাকবি, একটা কথা বলতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। মিতু, একটু আগের ছেলেটা এলো, ওকে তুই চিনিস? হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ড। ও তোর বেস্ট ফ্রেন্ড তাই না? দেখ, আমার কাছে মিথ্যা কথা বলবি না, সত্যি সত্যি বল। তোরা আমাকে কিছুই বলতে পারবি না আমার অনুমতি ছাড়া। এটা বলিস না যে তোরা দুজন আমার হাতে বন্দি। তোরে তো। রিয়া চুপ করতে বলছি না, একদম চুপ করে বসে থাক। কিন্তু থাক, তোরা দুজন মিলে ঝগড়া কর, আমি চলে যাই। সরি, এই যে মুখে আঙ্গুল দিলাম। মিতু, আমি শুধু জানতে চেয়েছি ব্যাস, এর বেশি কিছু না। তুই কি আমার সাথে কোনো গেম খেলছিস, নাকি আমার মনে হয় এসব তোর আগে থেকে প্ল্যান করা? রাসেল তোরে বলেছে আমি ওর সাথে অনেকবার শারীরিক সম্পর্ক করেছি, তাই তো? আর দুজন দুজনকে ভালোবাসি। তুই জানিস কিভাবে যে ওই ছেলে এই কথা বললো? কারণ সবকিছু আমি জানি। আমার কথা মতো রাসেল এসব করেছে। আর ওকে আমি এখানে এনেছি কেন জানিস? কারণ রিয়ার সবকিছু নাটক করে ভেঙে দিয়েছে, তাই আমি একটু নাটক করলাম।
তবে এটা ভাবিস না যে তুই বেঁচে গেলি। তার মানে রাসেল যা বললো সব মিথ্যা? আমি আগে তোরে ঠিকই ভালোবাসতাম, তবে এখন বাসি না। তোর থেকে রাসেল আমার জন্য বেটার আছে। আর রাসেল আমার বেস্ট ফ্রেন্ড, এটাও ঠিক। ও যে বলেছে আমাকে ভালোবাসে এটাও ঠিক, কিন্তু ভয় বলতে পারে না, কারণ আমি তোর সাথে রিলেশনে ছিলাম। আর আমি জানতাম ও যে আমাকে ভালোবাসে, কিন্তু তখন আমি তোরে পছন্দ করতাম। তবে এখন সেটা অন্য বিষয়। তাহলে তুই আমার পেছনে এভাবে পড়ে আসত কেন? কেন আমাকে এভাবে অত্যাচার করছিস? যা গিয়ে রাসেলকে বিয়ে কর। মিতু বিশ্রী একটা হাসি দিয়ে বলল। ওকে তো বিয়ে করবই, তার আগে আরো কিছু কাজ আমার বাকি আছে। তোর মতো রাসেল আমাকে আর যাই করুক ধোকা দিবে না। তবে যা না, আমাকে কেন বিরক্ত করিস? রাসেলের কাছে যা। তার আগে তোরে আমি বিয়ে করব। দেখ মিতু, লিমিট ক্রস করবি না। রিয়া চুপ করতে বলছি না? কেন মিতু, আমার জীবনটা তুই এভাবে নষ্ট করতে চাস? কেন মনে নাই যখন ওই ডাইনির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলে, তখন মনে ছিল না আমার কথা? আমার শরীর ঝুলে গিয়েছিল এই ভিডিওটা দেখে। অনেক কান্না করেছি আমি একা একা। তোরে আমি আগে বিয়ে করব, তারপর কি করব জানিস? রাসেলের সাথে তোর সামনে বাসর করব। আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি নিজের বউ অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবে, তখন তোর কেমন লাগে আমিও দেখতে চাই। তবে আমি তোরে মাফ করবো না, আর যাই করি। আর রিয়া, খেলা তো মাত্র শুরু। তুই তো আমাকে চ্যালেঞ্জ করেছিলি না? এখন বুঝতে পারবি আমি কি জিনিস। তুই আর কি দেখাবি? হ্যাঁ, আমিও তো দেখতে চাই। তো কর না ওকে বিয়ে, দেখি তোর সাহস কেমন আছে। সাহসের কথা আমাকে বলিস না, খুব শীঘ্রই তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না। নিজের জীবনে বাঁচার আশা ছেড়ে দিছি। আমার যা আছে সব লাদেনের জন্য। ওকে যদি না পাই তাহলে আমি যে কি করতে পারি তুইও দেখতে পারবি। এই জন্যই তো তোর সাথে আমার ভালো জমবে। একা একা কি আর খেলা যায় বল? তবে একটা কথা মাথায় রাখবি সবসময়, তোদের একটা ভিডিও আমার কাছে আছে, সো আমি যাই বলবো শুনতে হবে, নইলে তো জানিসই কি করব। কেন আমরা নিজেদের মাঝে ঝগড়া করছি বলতো? আচ্ছা মিতু, রিয়া যদি তোর মারপেটের বোন হতো তাহলে এসব করতে পারতে আজকে? তোর কেন এত দরদ লাগে? তবে তোরে আমি বিয়ে করবো এটা শিওর। বিয়ের পর তোর জীবন আমি নরকে পরিবর্তন যদি না করি তখন আমাকে বলিস। বসে বসে শুধু স্বপ্নই দেখ, তুই বিয়ের পরও জীবন নরক করবি, আর আমি ওকে বিয়ের পর রাজা বানিয়ে রাখবো। এখন লাদেন, তুই চিন্তা কর কার আইডিয়া বেস্ট। সেই ছোটবেলা থেকে তোরে আমি ভালোবাসি, আর তুই বুঝিস না কেন? আমি তোর চাচাতো বোন বলে আমার সাথে প্রেম করা যায় না? আমি তো তোর মার পেটের বোন না, তবে কিসের দ্বিধা করিস তুই? হ্যাঁ, তোর জন্য আমি কি করি নাই বল? নিজের শরীর বিলিয়ে দিয়েও তোর মন পেলাম না। একটা মানুষ তার প্রিয়জনকে পেতে সব দিতে দিতে অন্ধ হয়ে গেছে। আমার কাছে আর কিছুই দেবার মতো নেই। যদি থাকলে বল, তাও তোরে দিয়ে দিব। মানুষের ভালোবাসা কখন জন্ম নেয় তা কেউ বলতে পারে না, তবে আমি তোরে অনেক ভালোবাসি, সেটা হয়তো কোনো দিন প্রকাশ করতে পারবো না। দেখ, আমার সামনে ন্যাকা কান্না কাটবি না, এসব আমার একদম পছন্দ না। মিতু, আজকে তোর কাছে আমাদের একটা ভিডিও আছে বলে আমাকে তো আটকালে, সাথে রিয়াকেও। তবে আমি বারবার একটা জিনিসের অপেক্ষা করি, সেটাকে জানিস? সময়। তোদের যা মন চায় তাই কর, না করব না। আমি এখানে তোদের ডেকে আনছিলাম একটা সমাধান যদি করতে পারি, কিন্তু তোরা যে আমার কথা শুনবি না সেটা আমি আরো আগে আন্দাজ করতে পারছিলাম। মিতু, আমাকে কষ্ট দিলে তোরে আমি কিছু বলতাম না, কিন্তু তুই আমার জানকে কষ্ট দিলি, যাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না। আজকে যদি ভিডিওটা আমি না করতাম তাহলে এই অবস্থা আমার হতো না। আমি তো ভাবছিলাম এটা করে লাদেনকে বিয়ে করে ফেলবো, কিন্তু তুই এসে যে এমন ভিলেনের মতো আমাদের মাঝে বসবি জানতাম না রে। রিয়া, তোর উপর আমার আরো আগে থেকেই রাগ ছিল জানিস। আমি জানতাম তুই লাদেনকে পছন্দ করিস, আমার নজর আরো আগে তোর উপরে ছিল। সরি, কিন্তু তুইও তো কম করিস নি, ওর সাথে শারীরিক সম্পর্ক করলি, যেটা আমি সহ্য করতে পারি নাই। নইলে আজকে আমার আর লাদেনের সুন্দর একটা সংসার থাকতো। সব তো শেষ করলি তুই। তোরে আমি তো এভাবে ছেড়ে দিব না, মনে রাখিস। আমার এখন তোদের কথা শুনে কি মনে হচ্ছে জানিস? আমি একটা খেলার পুতুল, যেভাবে পারি সেভাবেই আমাকে নাচাবি। আমি তোদের কথা মতো নাচবো, তাই তো? যা, তোরা যা ইচ্ছা তাই কর, আমি কিচ্ছু বলবো না। রিয়া, রিয়া, কই তুই? তোর বাবা তোকে ডাকতেছে।
যা গিয়ে দেখ, তোর বাবা তোরে হাসপাতালে নিয়ে যাবে তোদের বাচ্চা নষ্ট করার জন্য। আরে তখন তো আমি নাটক করে পড়ে গিয়েছিলাম। আর লাদেনের বাচ্চা যদি আমার পেটে থাকে তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। আর চিন্তা করিস না, বাচ্চা যদিও থাকে নষ্ট করতে পারবে না, কারণ সব হাসপাতালে আমার হাত আছে। তবে তোর এই খেলা আমি খুব অল্প দিনেই শেষ করব, চিন্তা করিস না। আরে যা যা, দেখা যাবে তুই আর আমার কি করবি। বেশি কিছু হলে জানিসই তো, ভিডিও। তোর মতো মেয়ে আর কি বা পারবে ভয় দেখিয়ে কাজ ছাড়া? আর কতদিন যে থাকতে পারিস সেটা আমি দেখব, বস্তির মেয়ে কোথাকার। তবে রে, আরে রিয়া, এখানে এসে বসে আছিস সে কখন থেকে? তোর বাবা তোরে খুঁজে বেড়াচ্ছে। আর মিতু, আমাদের বাসায় চল। না মামি, আজকে বিকেলে চলে যাব। যা শুনেছি সব কি সত্যি নাকি? আরে না, কি যে বলেন মামি, ও কোথা থেকে আসছে আমি চিনি না পর্যন্ত, আর এসে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে দিল। এই জন্যই তো আগে বাড়িতে গিয়ে এসব সমাধান করতে হবে। ডাইনি কোথাকার, মিথ্যে কথা বলিস কেন? হ্যাঁ রিয়া, এসব কি হচ্ছে? ও কিন্তু তোর বড় বোন। আমার যদি এমন বড় বোন থাকতো তাহলে ওকে খুন করে জেলে যেতাম। মিতুমা, একটু বাইরে যাবা? লাদেনের সাথে আমার কিছু কথা ছিল। আন্টি, কেন নয়? মিতু রিয়ার দিকে চোখ লাল করে চলে গেল। তুই দাঁড়িয়ে আসত কেন? তুইও যা। আম্মু, আমি থাকি না। তোরে যেতে বলেছি। রিয়া মন খারাপ করে চলে গেল। চাচি এসে আমার পাশে বসলো। মন খারাপ বাবা? দেখো না চাচি, যত খারাপ কিছুই হচ্ছে সব আমার সাথে। কেন? আমি কি দোষ করেছি বলো? আমি জানি বাবা, তোর এখানে কোনো দোষ নেই। আমার মেয়ে সেই দিন আমাকে সব বলেছে আর খুব কান্না করেছে, কিন্তু আমি মা হয়ে কি করতে পারি বল? আর তুই নাকি ওকে বোনের নজরে দেখিস, আর তোর বিয়েও ঠিকই হয়ে যাবে, এজন্য ও ভয়ে এসব কিছু করে ফেলেছে। কিন্তু মেয়েটা আমার অবুঝ, এত কিছু বোঝে নাই বাবা। আমি বলি কি, দেখ যা হয়েছে সব ভুলে যা, আর রিয়াকে নিয়ে পালিয়ে দূরে কোথাও চলে যা। আমি সব রেডি করে দিব। কিসব বলছো চাচি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি ভাবছো আমি তোমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাই? আর চাচা আমার মা বাবাকে আস্ত রাখবে? সেদিন দেখো নাই আমাকে কিভাবে মারছে। বাবা, আমি আর কি করতে পারি বল? তুই তো আমার ছেলের মতোই, তোর কষ্ট দেখে আমার সহ্য হয় না। সব তোমার মেয়ের জন্য হয়েছে জানো তুমি। তুই আমাকে ভালোবাসিস বলতি, তাই বলে কি? তুই তো আমাদের বাসায় গিয়ে বলতি আপু এই না সেই, শুধু আপু আর আপু। জানিস মানুষ জ্ঞান শূন্য কখন হয়? যখন তার কাছে বাঁচার মতো কোনো পথ থাকে না, বুঝলি? চাচি, দেখি সামনে কি হয়। আমার তো রিয়ার জন্য ভয় হয়, যদি তোরে না পাই তাহলে সত্যি সত্যি নাকি। ধরে চাচি, এসব আজব কথা বলিও না, এসব আমি দেখে নেব। এখন বাসায় যাও তুমি তো। যা করবি ভেবে চিন্তে করিস। আর মিতুকে আমি নিজের মেয়ে মনে করতাম, আর ওই আজকে আমার মেয়ের মাথায় কোড়াল দিল। তুমি এটাও জানো কিভাবে? আমার মেয়ে আমাকে সবকিছু খুলে বলেছে। আর কিছু বলা লাগবে না, তুমি এখন যাও। আমার মেয়ে কোন দিক দিয়ে কম বল তুই, যার কারণে ওকে তুই পছন্দ করিস না? তোমরা মা মেয়ে মিলে তো আমাকে পাগল বানিয়ে দেবে। এক কাজ করো, আমাকে মেরে ফেলো, তাহলে তোমাদের শান্তি হবে। খুব কষ্ট দিয়ে ফেলেছি, বুঝি আমার ছেলেটাকে। যাও তো এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। চাচি চলে যাওয়ার পর চিন্তা করছে কি করব আমি, কিছুই মাথায় আসছে না। নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলে মন চাইতেছে। আসলেই রিয়া আমার ভালোই চায়, কিন্তু ওকে তো আমি বোন হিসেবে দেখি। হঠাৎ করে কিভাবে সম্ভব? আর মিতু এত খারাপ হয়ে যাবে আমি বুঝতেই পারি নাই। বিকালে মিতু চলে যাবার আগে আমার কাছে এসে বলল, কি রে, আমি তো চলে যাচ্ছি এখন, তো তুই মনে হয় কয়েকটা দিন খুশি থাকতে পারবি। তোর যদি মনে হয় আমি ভালো থাকবো তাহলে মনে কর তাই। প্রতিশোধের খেলায় যেহেতু দুজনেই মাঠে, তবে এটা মাথায় রাখবি, তোরে আমি আগে বিয়ে করব, রিয়াকে তোর ধারে কাছেও আসতে দিব না। মিতু, এসব আমার একদম ভালো লাগছে না। তোরা যা শুরু করলি। আচ্ছা, তুই তো আমাকে বিয়ে করতে চাস, যা আমি তোরই বিয়ে করব। এবার খুশি তো? তবুও তোর কাছে হাত জোর করে বলছি, এসব খেলা বন্ধ কর। তুই যেভাবে পরাজয় মেনে নিবি আমি ভাবতেই পারি নাই। আমার আগের দিনগুলো মনে হলে খুব আফসোস হয় জানিস, যখন তুই খুব ভালো ছিলি, এতটা রাগ তোর মাঝে ছিল না। আমি এমন হতে চাই নাই, আমাকে এমন করলি তুই, আর তোরে তো আমি এভাবে বিয়ে করব না।
ওই কথা আছে না, গাছেও মরবে ডালেও ভাঙে, যাকে বলে এক ঢিলে দুই পাখি শিকার। মানছি আমি অপরাধ করছি, আমি বারবার এই কথা তোর কাছে স্বীকারও করি, তাও তুই এমন করিস কেন? তোর সাথে কথা বলতে আমার ঘৃণা করে। আমাকে রেখে নিজের চাচাতো বোনকে বিছানায় নিয়ে শুয়ে পড়িস, লজ্জা করে না? আবার আমার সামনে এসে বলিস আমি অপরাধী। দেখ মিতু, সবকিছু একটা লিমিট থাকে, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস। হ্যাঁ করেছি। তুই কি করবি? কি করবি আমাকে? তুই আমার সামনে থেকে যা, আমার তো তোরে দেখার ইচ্ছা নাই এখন। এই কথা তোর মুখে মানায় না, ভুলে যাস না তুই আমার কাছে বন্ধু। খুব পস্তাবি রে তুই, তখন আমার কথা শুধু মনে পড়বে তোর, মনে রাখিস। আরে যা যা, তোর মতো ছেলে আমার পিছনে 10টা প্রতিদিন পড়ে থাকে। ভালো তো, তবে যা না, ওদের বিয়ে কর। এভাবে আমার পিছনে পড়ে আছিস কেন? এত সহজে তোরে কিভাবে ছেড়ে দিব? ভিডিওটা দেখলে এখন আমার শরীর জ্বলে যায়। তোরে তো বলি মিতু আমার গলায় 2 হাত দিয়ে চেপে ধরলো। মিতু ছাড় বলছে, আমার কষ্ট হচ্ছে। এর থেকেও তোর আমি আরো বেশি কষ্ট দিয়ে মারবো, মনে রাখিস। মিতু, তুই এগুলো কি করছিস? আমার ছেলের গলা এভাবে চেপে ধরলি কেন? মিতু আমার গলা ছেড়ে দিয়ে বলল, আরে মামি, আমি তোর সাথে মজা করছিলাম একটু। আসি রে লাদেন, নাকি আমাকে একটু আগিয়ে দিয়ে আসবি? তুমি যাও, ওর একটু কাজ আছে। মিতু আমার কানের কাছে এসে বলল, খুব শীঘ্রই আবার তোর আর রিয়ার সাথে দেখা হবে, তবে বিয়ের সাজে, মনে রাখিস। এই বলে মিতু হাসতে হাসতে চলে গেল। বাবা কি হয়েছে? তোর খুব টেনশন দেখাচ্ছে। কি হয়েছে না, যত সমস্যা আছে সব আমাকে একসাথে চেপে ধরেছে। মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থই নেই। আয় এখানে বস। আম্মু আমাকে সোফায় নিয়ে বসিয়ে, দেখ বাবা, অপরাধ যেহেতু করেই ফেললি, তো কি আর করবি? আমি বলি কি, সব ভুলে রিয়াকে নিয়ে পালিয়ে যা। চাচির মতো তোমাদেরও মাথা খারাপ হয়ে গেছে তাই না? আমি পালিয়ে চলে গেলে তোমাদের কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখেছো? আমাদের কথার চিন্তা করে কি হবে? আমরা এখন বুড়ো হয়ে গেছি, মরলেও কোনো কিচ্ছু হবে না। তুই এসব চিন্তা করিস না। আমার জীবনে কেউ আছে বলো? তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। আর তোমরা যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো বলো? বলতে বলতে আমার চোখে পানি এসে পড়লো। দেখ, পাগল ছেলে এভাবে কান্না করা লাগে? বাবা, আমার মেয়েটার জন্য চিন্তা হয়। এখনো ও এত কিছু বোঝে না। সেই দিন আমার কাছে এসে কান্না করতে করতে বলল, তোরে যদি না পাই শেষ সময় বিষ খাবে। সত্যি বাবা, মেয়েটা একদম অবশ। আমার মেয়ে নাই তো কি হয়েছে, ও তো আমার চোখের সামনে বড় হয়েছে, তাই ওকে কিভাবে আমি কষ্টের মাঝে দেখি বল? তো রিয়ার কথা না বলে ফেললে, মিতুর কি হবে? ওর কথা একবার চিন্তা করছো তুমি? ও তো আমাকে কম ভালোবাসতো না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, রিয়া তোরে যতটা ভালোবাসে মিতু এতটা ভালোবাসতে পারবে না তোরে। মনে মনে বললাম, এটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি কিছু করার নাই, এখন যা হবে ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি। এখন তোর জন্য যদি আমার মেয়েটার কিছু হয়, রাখবো না কিন্তু তোরে। আমি হলাম বলির পাঠা, সবাই মিলে খালি আমাকেই দেখতে পাও। এক কাজ করো, আমাকে মেরে ফেলো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এসব ফালতু কথা মুখেও আনবি না একদম, বুঝলি? এখন গিয়ে টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আব্বু কই? আব্বুকে তো দেখতে পাচ্ছি না। কই জানি গেছে। জানিস, তোর বাবা তোর জন্য অনেক ভয় পায় রে। কিচ্ছু হবে না আমার, এত চিন্তা করতে হবে না তোমাদের। খাবার খেয়ে রুমে চলে গেলাম। এখন বাসা থেকে বেশি বের হই না, কারণ কখন কোন জামালা এসে গাড়ি পড়ে যায় বলা যায় না। রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি এইসব কিছুর সমাধান কিভাবে করব। একটা সমাধান করতেই হবে, নইলে ওদের মারামারি আমার দেখতে হবে। দূর, এত চিন্তা করি কেন আমি? যা আছে কপালে, যা হবার হবে, সে পরে দেখা যাবে। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 9টা বেজে গেছে। বাবারে, এত সময় হয়ে গেল! আমি কিছুই বলতে পারি নাই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই অনেকগুলো গাড়ির হর্ন শুনলাম, মনে হয় কেউ চাচাদের বাড়িতে এসেছে। কিন্তু এত সকালে কেন, এটাই তো বুঝলাম না। নিচে নেমে দেখি আম্মু দরজার দিকে তাকিয়ে আছে। আম্মু, কে এসেছে চাচাদের বাড়িতে? দেখে তো মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি, কিন্তু ওরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে, কি জানি বলা বলি করছে। থাক, এসব বড় লোকদের ব্যাপার, আমাদের দেখে লাভ নাই। এখন নাস্তা দাও, খুব খিদে পেয়েছে। বাবা, ওরা তো আমাদের বাসার দিকেই আসছে। কি?
বিশ্বাস না হলে তাকিয়ে দেখ। আমি তাকিয়ে দেখি, আরে আম্মু যা বললো তা তো সত্যি, কিন্তু ওরা এখানে আসছে কেন? আমি কি জানি, তুই আবার কিছু করিস নাই তো? আরে আবার আমি কি করব? দেখো না, বাসা থেকে বের হই না এখন। আমার তো ভয় হচ্ছে এখন। আচ্ছা, সাথের মেয়েটাকে? আরে শালা, আজকে মনে হয় আমাকে খাইছে। আকি ও ওর ভাই সুমন আমাদের বাসার দিকে আসছে। তবে আকির মুখে হাসি দেখে বুঝতে পারছি সেদিনের অপমান করতে আসছে মনে হয়। ওমা ভিতরে এসে সোফায় বসলো, আর ওদের আশেপাশে বডিগার্ড দাঁড়িয়ে আছে। রং কথা বললে আজকে খালাস করে দেবে, খুব ভালো করে বুঝতে পারছি। এর মাঝে আমার বাবা ভিতর থেকে বাইরে চলে আসলেন। তোমরা হঠাৎ এত সকালে আমার বাড়িতে কেন বাবা? আসলে আঙ্কেল, আমার বাবাই আসতো, কিন্তু ওনার কিছু কাজ থাকার কারণে উনি আসতে পারেনি। তাই আমার ছোট বোনের গার্ডিয়ান হিসেবে আমাকেই আসতে হলো। আমাদের বাসায় আসছো, খুব ভালো হয়েছে। তোমার আর আমার মেয়ের বিয়ে কয়েকদিন পর, তো দাওয়াত দিতে আসছো বুঝি? বাবা কিসব কথা বলছো তুমি? আরে ভাইয়া বলতে দেন না, উনি মুরব্বী মানুষ, বলুক না। না ভাই, আসলে এই বিষয়টা কেমন দেখায় না, কিন্তু হঠাৎ করে সকালে আমাদের বাড়িতে এটা একটু আশ্চর্যের ব্যাপার না ভাইয়া? যেখানে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে আমাদের মতো গরিবদের গড়ে এসে সময় নষ্ট করবেন, এটা আমি ভাবতেও পারি নাই। দেখো লাদেন, নিজেদের নিজে অপমান করবে না। গরিব বলে কি তোমরা মানুষ না? আমাদের শরীরের রক্ত আছে, তোমাদের শরীরেরও রক্ত আছে, কোনো দিক দিয়ে তো তোমরা আলাদা না। তাছাড়া আমাদের এখানে আসার একটাই কারণ, আমার ছোট বোনকে দেখছো? আহারে ডং কত! ছোট বোনকে দেখছো? ওকে আর দেখার কি হলো? সিপাইনি ডাইনি আমাকে অপমান করে। কি চিন্তা করো লাদেন? আরে তেমন কিছু না ভাইয়া, আপনি বলেন। তোমার সাথে আমার বোনের কি কথা হয়েছে জানি না, তবে এখান থেকে যাওয়ার পর আমার বোন একদম চুপচাপ থাকতো, তেমন বেশি কারোর সাথে কথা বলতো না। আজকে সকালে আমার নজর এলো আমার বোনের উপরে, দেখছো এখনও ওর চোখগুলো লাল হয়ে আছে। আমি তখন জিজ্ঞেস করি এমন অবস্থা কেন? ও তখন বলল আমাকে, সরাসরি বলল তোমার কথা চিন্তা করে। শুনে বেশ অবাক হয়েছ না? আমিও খুব অবাক হয়েছি। যেখানে আমার বোন কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলে না, সেখানে ও কিভাবে তোমার জন্য পাগল হয়ে গেল? আমার বাবা বলছে তার বড় ঘরে বিয়ে দিব, কিন্তু না, ও শুনে না, বলে ওর নাকি তোমাকেই চাই। বাবার সাথে রাগ করে ও আমার কাছে এসে কান্না করে এসব বলল। জানি না তুমি ওকে কি সব বলেছো, যার কারণে ও তোমার জন্য পাগল হয়ে গেছে। তবে আমি আমার ছোট বোনের চোখের পানি দেখতে চাইনি, তাই এখানে সকাল সকাল তোমার সাথে কথা বলতে চলে এলাম। বাবা, এটা তো খুব ভালো কথা। আমাদের এক মেয়ে আমাদের বাড়ি থেকে যাবে, আরেক মেয়ে আসবে, এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে? সুমন ভাইয়ের কথা শুনে আমি সত্যি অবাক হয়ে গেছি। তবে এখন বুঝতে পারছি আমি নিজের বিপদ নিজে ডেকে আনছি। ভাবছিলাম ওকে দিয়ে মৃত্যুকে চেষ্টা করবো, কিন্তু কে জানতো ও আমার পিছনে পড়ে যাবে। আখি বেচারি কি দোষ, ওকে তো মিথ্যা ভালোবাসার স্বপ্ন আমি দেখাইছি। এখন নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। ওর সাথে একটু প্রেমের অভিনয় করার কারণে আজকে ও যে এখানে চলে আসবে কে জানতো। আর সেই দিন তো বেশি কিছু বলিনি আখিকে, জাস্ট ওকে একটু বুঝাইছি, আর এতেই আমার জন্য পাগল হয়ে গেছে। বাবা, এই না হলে বাঙালি। লাদেন, তোমার উত্তর পেলে আমি খুব খুশি হতাম। দেখেন ভাই, কোনো কিছু দেখাশোনার দরকার নাই, আমরা এক পায়ে রাজি আছি। এত বড় ঘরের সম্বন্ধ আসছে আমার ছেলের জন্য, এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আসলে বাবার রাজি হওয়ার একটা কারণ আছে। সত্যি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘর থেকে যে সম্বন্ধ আসবে এটা কে জানতো। আর আমি আকির অহংকার দেখে বুঝে নিয়েছিলাম ও আর আমার পিছনে পড়ে থাকবে না, ওর লেভেলের কাউকেও খুঁজে নেবে। কিন্তু কে জানতো শেষে আমি বলির পাটা হব। আজকে সব দোষ আমার, এখানে কারো দোষ নাই। ওর সাথে যদি আমি মজা না করতাম তাহলে আর এমন হতো না। আসলে সুমন ভাইয়া, আপনারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মেয়ে, একটু চিন্তা করে দেখেন, আপনাদের সাথে আমাদের যায় না। তুমি এত চিন্তা করছো কেন? আমি সব কিছু মানিয়ে নিয়ে থাকতে পারলেই তো হবে। এখন তো আমার বোনের কথা তুমি শুনতে পারবে, কি বলো? ভাইয়া আমি এখনো বেকার, চাকরি বাকরি নেই, ওকে কিভাবে? বুঝতে পারছি, তোমাকে আর বলা লাগবে না। বলো কি ধরনের চাকরি তুমি করতে চাও? তোমার কাছে ওরা এসে চাকরি দিয়ে যাবে আজকেই। আসলে আমি আমার বোনের চোখে এক ফোঁটা জলও দেখতে চাই না। ভাইয়া আমাদের একটু সময় দেন, এখানে তো আর বলা যায় না। হয়তো বাবা বলে দিচ্ছে, কারণ এত বড় ঘর থেকে আপনারা আসছেন, যে কেউ রাজি হয়ে যাবে।
যদি একটু সময় নিতেন খুব ভালো হতো। ষষ্ঠমদের ছেলে মেয়ে কথাগুলো একটু ভেবে চিন্তি বলতে হবে, নইলে আশেপাশে যারা আছে শরীরের জায়গা শরীরে থাকবে কিন্তু মাথা যে থাকবে না তা খুব ভালো করেই বুঝতে পারছি আমি। ভাইয়া দিয়ে দাও না কিছু সময় ওদের। আর তুমি চিন্তা করো না, ও দেখিও একটু পরেই তোমাকে কল করবে, আমার বিশ্বাস আছে। আমার বোন যেহেতু বলে ফেলছে, তো আর আমি কি কি না করব। যাও, তোমার ইচ্ছে মতো বলিও, তবে আমাদের নিরাশ করিও না। একটা কথা মাথায় রাখিও, আমার বোনকে কোনো ছেলের কাছে ঘেঁচতেও দেয়নি কখনো। তোমার সাথে সেদিন প্রথম কথা বলছে। আচ্ছা, আমাকে এখন উঠতে হবে, রিয়ার সাথে একটু দেখা করে চলে যাব। চল আখি। ভাইয়া তুমি যাও, আমি আজকে সারাদিন ওর সাথে ঘুরবো। বিকালে ওকে নিয়ে মাঠে যেতে পারি, হয়তো বাবাকে দেখানো লাগবে। এই তোমরা থাকো, আমার বোনকে সেফলি বাড়িতে পৌঁছে দিবা। হ্যাঁ না ভাইয়া, আমার কাউকে লাগবে না, ও একাই আমাকে দেখতে পারবে। কি লাদেন, ঠিক না? আমি ভয়ে ভয়ে বলেই দিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দেখছো, আমার বোন তোমাকে বিয়ে করার আগেই বিশ্বাস করতে শুরু করেছে। আচ্ছা রে, থাক তুই, কোনো সমস্যা হলে আমাকে বলবি। বাবা গরিবের বাড়িতে আসছো, কিছু খেয়ে যাও। কয়েকদিন পর এই বাড়িতে আমি আমার ছোট বোনকে রেখে যাব। এভাবে গরিব বলবেন না। আমার বোন যেখানে থাকবে সেখানে সবাইকে বলতে হবে ওই বাড়িতে একটা রানী আছে। আর আজকে একটু দরকার আছে, আরেকদিন এসে খেয়ে যাব। আর আমার বোন তো আপনাদের বাসা আছেই। বাই আখি। ভাইয়া যাও। এখন যে আমি বড় একটা বিপদের সম্মুখীন হচ্ছি এটা খুব ভালো করেই বুঝতে পারছি। এজন্য গুরুরা একটা কথা সব সময় বলতো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর মেয়ে দেখে জীবনও কারোর সাথে মজা করতে যাব না, হোক না সে যত সুন্দরী। উচিত শিক্ষা হয়ে গেছে আমার। এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেক বিপদে পড়ে গেলাম, এখন মনে হয় না যে আর বাঁচতে পারবো। আখি আমার আম্মুর কাছে এসে বলল, আচ্ছা আপনাকে আমি আম্মু নাকি আন্টি রাখবো? বেশ আজব প্রশ্ন তো। তোমরা একটু এখান থেকে যাও তো, আমার আখির সাথে কিছু পার্সোনাল কথা আছে। তুই যাই বলিস না কেন, ওকে আমার ঘরের বৌমা করব। বলতে বলতে বাবা ভিতরে চলে গেল। হুম গো, বলো কি বলবে? আমি ভাবতেও পারি নাই তুমি আমার বাড়ি পর্যন্ত চলে আসবে। খেলা তো মাত্র শুরু, আরো পরে বুঝতে পারবা। বুঝলাম না। আর তোমার এত এত ছেলে থাকতে আমাকে কেন পছন্দ? অহংকার কি একসাথে শেষ হয়ে গেছে? আমার বাবার টাকা পয়সা অভাব আছে, আর আমি অহংকার না করলে কি করবে তুমি? অহংকার কমে নাই, তবে তোমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। আমি তখন তোমাকে বলছি, কি মনে আছে? কি বলছিলে? আমি তোমার সাথে তখন অভিনয় করছিলাম, প্রেমের অভিনয়। আমি তো জানতাম তুমি আমার মতো ছেলের জন্য সময় নষ্ট করবে না। তুমি এই কথা উত্তর চাও তো? যদি বলি বলো, ভালো হতো। তুমি হলো স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে, তোমাকে যদি আমি না করি মনে হয় আমার এই পৃথিবীতে বাঁচার সম্ভাবনা থাকবে না। গুড, তুমি তাহলে বুঝে গেছো। এখন চলো বাইরে একটু ঘুরতে যাব। কিন্তু আমার মন তো চাচ্ছে না। তোমার মন দিয়ে কি আমি পানি খাবো? যেতে বলছি না। চলো। কি আর করবো, বিপদে যেহেতু পড়েছি উদ্ধার তো হতেই হবে। আখিকে নিয়ে বের হতে দেখে রিয়া আমার সামনে এসে দাঁড়ালো, সাথে সুমনও আছে। লাদেন, এক কাজ করো, রিয়াকেও তোমাদের সাথে একটু ঘুরিয়ে নিয়ে আসো। আমার একটু কাজ থাকার কারণে আমি যেতে পারবো না। ওকে ভাইয়া। সুমন চলে যাওয়ার পর রিয়া আমার দিকে ভালো করে তাকিয়ে দেখলো। তিনজন মিলে একটা পার্কে গেলাম। তবে আখিকে রিয়া আমার কাছে তেমন আসতে দেয় না, ও মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়ায়। সবশেষে আখি বলল, ভাবি আমরা একটু আমাদের বাসায় যাব, তুমি যাবে? না, যাব না, তবে ওকে তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দিও, কেমন? ওকে আপু। লাদেন, একটু এদিকে আয় তো। ছোট বোন নাম ধরে ডাকে, আবারও নাকি আমাকে ভালোবাসে। আমি একটু আড়ালে গিয়ে বললাম, বল। রে ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় দিয়ে বলল, কয়টা মেয়ে লাগে রে তোর? আরে এখানে আমার কি দোষ? আমি কি করেছি? ও আমার পিছনে পড়ে আছে। পেছনে পড়ে আছে না? তাই তো, আজকে তুই আগে বাসায় যা, দেখ তোর কি অবস্থা করি। লাদেন তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি কর না, তোরে যদি ঝাড়ু দিয়ে পেটাতে না পারি, আমার নামও রিয়া না। আমি রিয়ার থেকে সরে গিয়ে বললাম, বিপদ খালি আমার মাথার উপরে এসে পড়ে কেন বুঝি না। আকিকে নিয়ে ওদের বাসায় গেলাম। অনেকগুলা সিকিউরিটি গার্ড আমাকে আটকে ধরলো। আকি বলল আমার বন্ধু হয়, এজন্য ভিতরে যেতে পারছি।
ভিতরে গিয়ে দেখি ওরে বাবা, এত তো কোনো বাসা না, মনে হয় কোনো রাজপ্রাসাদ। এত এত সুন্দর বলার বাহিরে। কি দেখো এই দেখতে দিক, তোমাদের বাসাটা তো অনেক সুন্দর বলতে হবে। এখানে টাকার খেলা হয়েছে বুঝলে। তোমার 7 জন্মের ভাগ্য যে এখানে আসতে পেরেছো। অপমান করলে বুঝি? তবে তোমার যদি মনে হয় তবে তাই করেছি আমি। এখন এত কথা বলো না তো। দেখো তোমার জন্য সব খাবারের অপেক্ষা করছে। আমি জানি তুমি সকাল থেকে কিছুই খাও নাই। আমি একটু খুশি হয়ে বললাম, তাই বলে এত খাবার, এগুলো আমি একা একা কিভাবে খাবো? খাবো বললে তো হবে না, খেতে হবে। আগে যাও। কিন্তু একা একা তো খাবো না, তুমিও বসো। না আমি খেয়েছি, তুমি বসো। আমি একটা চেয়ার টেনে খেতে বসলাম। যারা আমাকে খাবার বেড়ে দিচ্ছে ওরা আমাকে ইশারাতে কিছু বোঝাতে চেয়েছে, কিন্তু আমি কিছুই বুঝলাম না। তবে এগুলো সাধারণ খাবারের থেকে আলাদা। বড় লোকদের ব্যাপার আলাদা তো হতেই পারে। কিছু খাবার খেতে আর খেতে পারছি না। আঁখি আমার দিকে তাকিয়ে আছে আর মুসকি মুসকি হাসছে। হঠাৎ দিকে সুমন ভাই নিচে আসলো, তবে ওনার হাতে একটা বিদেশি কুকুর। কুকুরটাকে হাত থেকে ছাড়তেই দূরসী কুকুরটা আমার পাশের টেবিলে বসে ইচ্ছা মতো খেতে লাগলো। আমি এবার খাবার রেখে অবাক হয়ে গেছি। মনে হচ্ছে যেন আঁকি আর সুমন ভাই আমার সাথে কোনো গেম খেলছে। হা হা করে হাসতে লাগলো ওরা, 2 ভাই বোন, আর আমি তাকিয়ে আছি বুকার মতো। কি রে লাদেন, কেমন ভালোবাসার অভিনয় তোর সাথে করলাম। মানে কি সব কথা বলছো আঁকি? তোর মতো ছেলেকে আমি বাসায় নিয়ে আসবো তুই ভাবলে কি করে? তোরে তো এখানে এনেছি অপমান করার জন্য। তোর তো সাহস কম না, আমার বোনকে অপমান করিস, আবার আমার বোনের সাথে নাকি ভালোবাসার অভিনয় করিস। আজকে তোরে কুকুরের খাবার খাওয়ালাম, কি কেমন লাগছে? এখন মনে হচ্ছে যেন আমার চারপাশে পুরো পৃথিবী আপনা আপনি বলে যাচ্ছে। সত্যি আজকে আমার মতো অসহায় ব্যক্তি মনে হয় এই পৃথিবীতে একটাও নেই। কি আর করতাম আমি? এখানে না আসলে ওরা জোর করে আমাকে তুলে নিয়ে হইলেও আসতো। ওই বলছি না, আজকে এসবের জন্য আমি নিজেই দায়ী। সুমন ভাইয়া, আপনাকে আমি এত ভালো মনে করতাম, আর আপনি? তোর মতো ছেলেকে তো আমি গুলি করে মারতাম। আমার বোনকে অহংকারী বলিস, তোর তো সাহস কম না। আমার বোন অহংকারী হবে না তো তুই হবি? আমার বোনের টাকা পয়সা কম আছে রে, শালার বাচ্চা শালা। ভাইয়া ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ওকে এখন আমার একটুকু সহ্য হচ্ছে না। আরে যাবি তো, যাবার আগে আমার বোনের পা ধরে মাপ চেয়ে নেই, নইলে জ্ঞান নিয়ে ফিরতে পারবি না। ভাইয়া বুদ্ধিটা তো খুব সুন্দর, এটার একটা পিক তুলে রাখবো কেমন? খিরে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি করো না। বাঁচার মতো আমার কোনো রাস্তা নাই, ভালো করে বুঝতে পারছি। প্লিজ ভাইয়া, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আমি নিচু হয়ে বললাম, কি আর করবো, বাঁচতে তো হবেই। তোকে যেটা বলা হয়েছে সেটা করবি, নাকি সিকিউরিটি গার্ড ডাক দিব? এখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। আস্তে আস্তে আখির পায়ের কাছে গেলাম। ভাইয়া ওকে দেখে আমার একটু মায়া হচ্ছে, মাফ করে দিই। আর জীবনেও মনে হয় আমাদের সাথে লাগতে আসবে না। ওর কান্না দেখে আমারও মায়া হচ্ছে। যা, তোরে মাফ করে দিলাম। এখন তাড়াতাড়ি আমাদের সামনে থেকে বিদায় হ যা, নইলে লাথি মারতে পারি আমি যে কোনো সময়। ভাই একটা কথা বলবো? তোরে যেতে বলছি না, আবার বলে একটা কথা বলবো। যেতে যেতে বললাম, ভাইয়া সময় একদিন সবার আসবে, শুধু একটু অপেক্ষা করতে হবে, মনে রাখিয়েন। চোখের পানি মুছে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। এখন আমার এমন মনে হচ্ছে কোনো গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়। আজকে কুকুরের সাথে আমাকে তুলনা করা হয়েছে। ছি ছি, আমি কতটা জঘন্য হয়ে গেছি। লড়াই তো শুরু করেছে ওরা, এটা শেষ করব আমি। মরে গেলেই কি সব কিছুর সমাধান হয়ে যাবে? বাসায় ঢুকে দেখি পরিবেশ একদম নীরব। আম্মু কোথায় গেছে কে জানে। রুমে গিয়ে দেখি আম্মু, চাচি আর রিয়া 3 জন হাতে 3টা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এগুলো না দেখে মন খারাপ করে বিছানায় গিয়ে বসলাম। আম্মু হয়তো বুঝতে পেরে গেছে আমার মন খারাপ। আম্মু আমার কাছে এসে বলল, কি হয়েছে রে বাবা? আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। রিয়া তাড়াতাড়ি আমার পাশে এসে বসলো। লাদেন তোর কি হয়েছে? কেউ কি তোরে কিছু বলেছে? বাবা বলতো কি হয়েছে? ওরা তো আবার তোর সাথে খারাপ কিছু করে নাই। জানো আম্মু, আমি একটা পুরুষ নামে কলঙ্ক। ওরা আমাকে কুকুরের সাথে তুলনা করেছে। কি? তোর সাথে কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বল। আমি আস্তে আস্তে সব বললাম। সব শুনে রিয়া বসা থেকে উঠে গেল। কি করিস মা, এখন আবার কোথায় যাবি? রিয়া কান্না করতে করতে বলল, যাকে এত ভালোবাসি, যার জন্য সব কিছু করছি বিনা দ্বিধায়, আজ সে অপমানিত। ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না। ক্ষমতা হয়েছে বলে ওরা মানুষকে যেভাবে ইচ্ছে সেভাবে অপমান করবে। চাচি গিয়ে রিয়াকে জড়িয়ে ধরে বলল, মারে
তুই এসবে গিয়ে জড়িয়ে পড়িস না। তুই তো জানিস ওদের ক্ষমতা সম্পর্কে। তো কি হয়েছে? আমার বাবাও একজন এমপি, এটা মনে রাখিও। তোর বাবা তোর পক্ষে কথা বলবে, তোর মনে হয়? প্লিজ চাচি, তোমরা কথা বলা বন্ধ করো। আমার জন্য কাউকে কিছু করতে হবে না। যাও এখান থেকে। বলতো আমি করেছি। বাবা দেখ। একটু একা থাকতে দাও আমাকে। আম্মু আর চাচি আমার কথা শুনে চলে গেল। রিয়া এক কোণায় দাঁড়িয়ে আছে। রিয়া, আমার জন্য চিন্তা করিস না। ওরা আমাকে কুকুর বানিয়ে দিছে, তো আমি কি মরে গেছি? আজকে আমার কাছে কিছুই নেই। যে যেভাবে পারছে সেভাবেই ব্যবহার করছে। তবে এই বিপদের সময় একটা কথা বলবো রে, আমি তুই খুব ভালো। তোর মতো ভালো মেয়ে আমি কমই দেখছি। মাফ করে দিস আমাকে। আমি তোর ভালোবাসা বুঝতে পারি নাই। জীবনটা এভাবে চলবে না। আমি বেকার মানুষ, এদিক সেদিক ঘুরে জীবন পার করে দেব। আমার সাথে আমি তোরে জড়িত করতে চাই না। খুব সুখে থাক, দোয়া করি। যা। অনেক ভালোবাসি রে তোরে, একটু জড়িয়ে ধরতে পারি তোরে, জোর করব না। বাদ হয়ে গেছি রে আমি। আমাকে জড়িয়ে ধরে কি করবি? রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্না করতে লাগলো। অনেক ভালোবাসি রে তোরে, তুই বুঝলি না। সারা জীবন আমাকে বোন বলেই পরিচয় দিলে, খুব কষ্ট হয় আমার যখন তুই বোন বলিস। আজকে তোর এই খারাপ দিনে আমি তোরে সাহায্য করতে পারলাম না রে, মাফ করে দিস। আমার কথা বলার শক্তি নাই, সব হারিয়ে ফেলছি আমি। চুপটি করে বসে আছি। আমি চলে যাচ্ছি, তবে তোরে আমি কষ্টের মাঝে দেখতে চাই না। তুই তো এইটা চাস, আমার বিয়ে হোক, আমি সুখে থাকি। যা, তোর কথা মানলাম, ভালোবাসার কারণে সব কিছু ত্যাগ করলাম। ভালো থাকিস। রিয়া কান্না করতে করতে দৌড়ে চলে গেল। এই কষ্ট তো আমার, থাক, নিজের কষ্ট নিজেই সহ্য করি। কাউকে এর মাঝে আমি জড়াতে চাই না। দুঃখের পর সুখ আসে, এই কথাটা আমার সবসময় মনে থাকে। আমারও একদিন সুখ আসবে, সেদিন হয়তো ওরা কষ্টে থাকবে। এভাবে 2 দিন চলে গেল, সবকিছু স্বাভাবিক। এখন কেন জানি নিজেকে ঘরবন্দি করে ফেলছি। হঠাৎ একদিন সকালে মিতু কল করলো। এটা দেখে আমার কেমন জানি ভয় হতে লাগলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলাম। লাদেন, কি খবর? ভালো। এই সময় যে কল করলি? তাড়াতাড়ি আমার দেওয়া ঠিকানায় চলে আয়। আমি একটা মেসেজ করছি তোরে, দেখ। মিতু, হঠাৎ তোর কি হলো? আর এখানে আবার তোর কি মতলব আছে? আজকে পুরো দমে খেলা হবে। আমি এখন তোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। লোকেশন অনুযায়ী চলে আসবি, আর কেউ যেন আমাদের এই কথা জানতে না পারে। আর বেশি চালাকি করলে ভিডিও ভাইরাল, মনে রাখিস। এই বলে মিতু ফোনটা রেখে দিল। কি আর করব, আমিও রেডি হয়ে মিতুর দেওয়ার ঠিকানায় চলে যাচ্ছি। মনে মনে চিন্তা করছি, আজকে না জানি আমার সাথে কি হয়। মিতুর দেওয়া ঠিকানায় গিয়ে দেখি একটা পুরাতন বাসা। এর আশেপাশে তেমন কোনো লোকজন নেই, একদম নীরব। পরিবেশটা দেখে আমার কেন জানি ভয় হচ্ছে। ভিতরে গিয়ে দেখি মিতু এক সাইডে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে গেল। কি রে, তোর কপালে ঘাম জমে আছে কেন? মনে হচ্ছে যেন খুব টেনশন লাগছে তোকে। ফাউল কথা একদম বলবি না। এখন বল, এখানে কেন ডাকলি? ভিতরে চল, আজকে সব খেলা শেষ করে দিব। এগুলো আর ভাল লাগে না। আমি মিতুর সাথে ভিতরে গিয়ে দেখি সামনে গিয়া বড় এক পর্দা টাঙানো, আর রাসেল বিছানায় বসে আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিরে মিতু, রাসেল এখানে কেন? ওকে আমি এখানে সাথে করে নিয়ে আসছি। তোর হাব ভাব ভালো লাগছে না। একটু অপেক্ষা কর, রিয়াকেও আসতে দে। কি রিয়া? ও এখানে কেন আসবে? ওর না খুব তেজ, ও দেখতে চাই ওর সামনে আমি তোরে বিয়ে করতে চাই। আজকে তাই হবে। ফাত পাতলি মনে হচ্ছে না? মিতু বৃষ্টি একটা হাসি দিয়ে বলল। তুই ঠিকই বললি। আর সেদিন আমি বলেছি না, খুব তাড়াতাড়ি আবার তাদের সাথে দেখা হবে। এই তো রিয়া এসে গেছে। রিয়া হয়তো আমাকে এখানে দেখে অবাক হয়ে গেছে। তো মিস রিয়া, আপনি কেমন আছেন? তুই কি করতে চাস বলতো? বেশি কথা হবে না, ওই সামনে দেখলি কি? যদি আমার কথা না শুনিস, হাতের ইশারা করব আর ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর এখান থেকে তোরা লাইভ টেলিকাস্ট দেখবি। অনেক পস্তাবি রে মিতু, তুই মনে রাখিস, আমাকে কষ্ট দিলে আমি হাসি মুখে মেনে নিতাম, আর তুই এর মাঝে লাদেনকে টেনে এনে খুব বড় ভুল করলি। চুপ করে ওই চেয়ারে বস, তোর বক বক শুনতে এখানে আমি আসি নাই। রিয়া আমার দিকে একবার মায়াবী দৃষ্টিতে তাকিয়ে চেয়ারে বসে গেল। মিতু গিয়ে রিয়ার হাত পা বেঁধে ফেললো। লাদেন, বলতে হবে না, আমাকে চেয়ারে বসতে হবে, তাই তো? কোনো কথা না বলে বসে পড়লাম। আমারও হাত পা মিতু বেঁধে ফেললো।
লাদেন, তোর একটা কথা বলেছিলাম মনে আছে? তোর কথা মনে রেখে আমি কি করব? রিয়াকে একটু শোনাই। শোন রিয়া, আজকে তোর সামনে আমি লাদেনকে বিয়ে করব, আর বাসর রাত করব রাসেলের সাথে। কেমন হবে বলতো? জামি তো, এভাবে বলিস না, লজ্জা করে আমার। তোরে তো আমি কিচ্ছু করতে পারবি না। ওই আমি বলছি না, আমার সাথে লাগতে আসবি না, নইলে কপালে দুঃখ আছে। আর তুই কি করলি? আমার কথা তো শুনলি না। অপেক্ষা কর, কাজে এসে যাবে। আর কত নিচে নামবি রে মিতু? সেই দিন তুই যে রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করলি, মনে নাই তোর? আমার তো এখনো এটা মনে হলে শরীর জ্বলে যায়। আর আজকে তোর বউ অন্য কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করবে, আবার তার স্বামীর সামনে। আমিও দেখতে চাই তোর কেমন লাগে। রাসেল, তুমিও মিতুর কথায় পা দিলে? কি করব ভাইয়া, ও আমার বেস্ট ফ্রেন্ড, আর এক হলো আমার ভালোবাসা। আর এমন অফার কে মিস করতে চায় বলেন তো? কিছুক্ষণ পর কাজে এসে গেল। মিতু আর আমার বিয়ের সব কিছু লিখতে লাগলো। তবে এখন কবুল বলার বাকি আছে। আমার যে এখন কি অবস্থা হয়েছে বলে বোঝাতে পারবো না আপনাদের। বলো বাবা, কবুল? আরে আমি আগে কবুল বলছি, পরে ওর মুখ থেকে শুনে নিন। মিতু 3 বার কবুল বলে রিয়াকে বলল। কি রে রিয়া, তোর মুখে তো কোনো কথাই নাই। আমি তো লাদেনকে বিয়ে করে ফেলছি। রিয়া হাসতে হাসতে বলল। আমাকে কি তোর বোকা মনে হয়? কি রে, কই তোরা? অনেক অপেক্ষা করলি, এবার সামনে আয়, দেখি ও কিভাবে আমার ভালোবাসাকে বিয়ে করে। সাথে সাথে 6টা মেয়ে মিতুর কাছে এসে সব কেড়ে নেয় আর ভিডিওটাও ডিলিট করে দেয়। রাসেল উঠে যেই ওদের আঘাত করতে যাবে, সাথে সাথে ওর বুকে লাথি দিয়ে ফেলে দিল। একটা মেয়ে গিয়ে রিয়ার হাত খুলে দিল। রিয়া আমার কাছে এসে আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, লাদেন, লাগেনি তো তোমার কোথাও? আমি চিন্তা করতে লাগলাম, যেখানেই যায় রিয়া আমাকে বাঁচিয়ে নেয়। আসলেই সত্যি রিয়া আমাকে অনেক ভালোবাসে। রিয়া আমাকে ছেড়ে মিতুর কাছে চলে গেল। কি ভিডিও ভাইরাল করবি না? তুই খুব চালাক। একটা বিষয় আমার মাথায় আসছে না, এরা এখানে কিভাবে আসলো? ভুল করলি তুই, তোর ভুলের কারণে ওরা এখানে আসছে। আমি যখন লাদেনকে বাইরে যেতে দেখতে পাই, তখনই আমার সন্দেহ লাগে। আর ওর কোনো দরকার ছাড়া বাইরে যায় না। এতদিন ওর নিজেকে মন্দির মতো ঘরে রাখছে, হঠাৎ করে ওর বাইরে যাওয়াটা আমার সন্দেহ জাগে। আর তখনই আমি আমার বান্ধবীদের সাথে সাথে মেসেজ করে বলে দেই লাদেনের পিছু নিতে। আর একটু পর তুই যখন আমাকে মেসেজ করে আসতে বললি, তখন আমার সব বিষয় পরিষ্কার হয়ে যায়। এখন তো বুঝলি না? হুম। এখন তুই কি করতে চাস? এভাবে হার মেনে নিলি, এখন তুই বিনা বিয়েতে ওর সাথে শারীরিক সম্পর্ক করবি, আর এগুলো ভিডিও করব আমি। এখানে বসে তুই লাইভ টেলিকাস্ট দেখতে পারবি, সমস্যা নাই। তবে আমাদের সবার সামনে। তোর তো এইটা ইচ্ছে না? রিয়া, আমি কি বলি শোন। রিয়া আমার কাছে এসে বলল, বলো। একজন যদি কুকুরের পেছনে দৌড়ায়, তাহলে তুইও কি তার পেছনে যাবি? আমি বুঝতে পারছি আমাদের এত বছরের সম্পর্ক ছিল, হঠাৎ তোর আর আমার মাঝে শারীরিক সম্পর্ক থেকেও সহ্য করতে পারে নাই। প্রতিশোধের নেশায় ও অন্ধ হয়ে গেছে। আমি ওর মতো পাষাণ হতে পারে না। হয়তো সে আমার আপন বোন না, আমার খালাতো বোন। তবে আমার খুব খারাপ লাগছে ও আমার সাথে এরকম করবে, আমি আশা করি নাই। থাকা সব বাদ দে, ওর সাথে রাসেলের বিয়ে দিয়ে দে, ওরা সুখে থাক। আমার কথা শুনে রিয়া গিয়ে মিতুর চুল ধরে বলল, দেখ দেখ, যার সাথে আজকে তুই প্রতিশোধের খেলা খেলতে চেয়েছিলি, আজকে সেই তোরে বাঁচিয়ে দিল। রিয়া, আমি কিন্তু এগুলো পছন্দ করি না, ছেড়ে দে ওকে। কাজী সাহেব ওদের বিয়ে পড়ান। আমার কথা শুনে কাজে ওদের বিয়ে পড়াতে লাগলো। মিতু আর রাসেলের বিয়ে হয়ে গেছে। তবে এখানে মিতুর ইচ্ছা আছে, বুঝতে পারছি। রাসেল, একটা কথা বলবো? সরি ভাইয়া, আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য, কিন্তু আপনার মনটা অনেক ভালো। ভাইয়া বলেন। তোমার মতো মিতুকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ও বুঝলো না। ওকে কখনই কষ্ট দিও না, সুখে রাখিও। মিতু আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। মিতু, এবার তো তুই খুশি? যা এখান থেকে দূরে কোথাও চলে যা, আর সুখে শান্তিতে সংসার কর। মিতু কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। আমি এত অন্যায় করলাম, আর তুই আজকে এভাবে মাপ করে দিলি? আজকে আমিও একটা বিষয় না দেখে যাব না। তুই আমার সুখের জন্য রাসেলের সাথে আমার বিয়ে করালি, এখন তোর সাথে আমি রিয়ার বিয়ে না দেখে যাব না। রিয়া হয়তো এই কথাটা শুনে অবাক হয়ে গেছে। ও ভাবতেও পারে নাই এই কথাটা মিতু বলবে। রিয়ার এক বান্ধবী বলল, ঠিকই বলেছে আপু, আমরা এটাই চাই। রিয়া অনেক কষ্ট করেছে লাদেনকে পাওয়ার জন্য। ভাইয়া, আমাদের সুখ আপনি দেখবেন,
আমরা আপনাকে এভাবে কষ্টের মাঝে ফেলে যেতে পারি না। সত্যি রে রিয়া, আমাকে মাফ করে দিস। আমি সত্যি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি। তুই আমার ছোট বোনের মতো। অনেক অপরাধ করে ফেলেছি আমি তোর সাথে। আর লাদেনের সাথে আমি এত অন্যায় করেছি, তাও ও আমাকে এভাবে মাফ করে দিবে আমি ভাবতেও পারি নাই। আপু, আমাকেও মাফ করে দিস। আমি তোর সাথে অনেক অপরাধ করে ফেলেছি রে। এত কথা আমি শুনতে চাই না। এখন তোরা বিয়ে করবি না? আমি ওরে জোর করতে চাই না, অনেক ভালোবাসি ওকে। ওর যদি ইচ্ছে থাকে তাহলে আমি এক পায়ে রাজি। লাদেন, তোর মুখ থেকে আমি কথা শুনতে চাই। সত্যি রিয়া তোরে অনেক ভালোবাসে। একটা বিষয় চিন্তা করে দেখ, ও নিজের শরীরটা পর্যন্ত দিতে তোর কাছে দ্বিধা করে নাই, কারণ ও এটা জানতো তুই ওর ভালোবাসা। এখানে কোনো খারাপ মতলব ছিল না ওর। ভাইয়া, এমন ভালোবাসা কয়জনের কপালে আসে? প্লিজ ভাইয়া, না করবেন না। রিয়ার এক বান্ধবী বলল, ভাইয়া, এখন যদি না করেন রিয়া কিন্তু আপনার সাথে জীবনেও কথা বলবে না। আর আপনি তো জানেন ওর বিয়েটা হয়ে গেলে কি হতে পারে। আমরা আপনার হাত জোর করে বলছি, আর মানছি ওকে আপনি বোনের নজরে দেখেন। একটা মাস আমার বান্ধবীর সাথে কাটান, ও আপনাকে আমার বিশ্বাস যে সব ভুলিয়ে দেবে। বাদ দিতে থাক, ওকে জোর করিস না। মনে হচ্ছে যেন আমার এই সিদ্ধান্তটা জীবন পাল্টে দিতে পারে। কি করব বুঝছি না। এক রিয়াকে বোন হিসেবে দেখি, কিন্তু এই কয়েকদিনে দেখেছি রিয়া আমাকে কেমন ভালোবাসে, তবে বিবেক মানে না। দেখ, তোরা সবাই তো তোদের কথা বলে ফেললি। আমি জানি রিয়া আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আজকে তোদের একটা কথা ভাবতে হবে। দেখ, জায়গা ছোট থেকে আপু আপু করে ডাকছি। আমার কোনো বোন নেই, ওকে আমি বোনের নজরে দেখতাম। আর হঠাৎ করে সে বলল আমাকে ভালোবাসে। এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব বল? আর আমি রিয়ার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, এটাও আমি বলি। হয়তো এটা রিয়ার ভুল ছিল, এখানে আমার কিছু করার ছিল বল। এখন আমি বলি, তুই শোন। দেখ, ভালোবাসা এমন একটা শব্দ যেটা জাত জাতি কোনো কিছু দেখে হয় না। কারণ তোর কখন যে কাকে ভালো লাগতে পারে তুই নিজেই বলতে পারবি না। এখন একটা বিষয় চিন্তা করে দেখ তো, রিয়াকে বিয়ে করলে কি আজও তোর এমন ভালোবাসবে? আচ্ছা মানছি ও তোর বোন, আমি বলি ওকে তুই বিয়ে কর। কয়েকদিন পর দেখবি তুই মন দেখে ওকে মেনে নিবি। আমি তো তোর বোন ছিলাম, আমার সাথে তুই প্রেম করিস নাই বল? মিতু থাক, আমি বলছি না, ওকে তুই জোর করবি না। ভালোবাসার মানুষকে কষ্ট দিতে নেই, বাদ দে। ওদের সবার কথা শুনে আমি ভাবতে লাগলাম, সত্যি রিয়ার মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। বিয়ে তো সমস্যা নেই, করে ফেলি। আস্তে আস্তে হয়তো ওকে মেনে নিতে পারি। আচ্ছা যা, তোরা যদি এত করি বললি আমি রাজি। রিয়া খুশি হয়ে বলল, সত্যি? কাজী সাহেব বিয়ে পড়ান, এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। যাক, দেখতে দেখতে রিয়া আর আমার বিয়ে হয়ে গেল। বিয়ে শেষ হতে না হতেই রিয়া এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আরে কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? খুশিতে কান্না করছি রে। আজকে আমার মতো খুশি এখানে কেউ মনে হয়নি। আসলে কথায় আছে না, ভালোবাসা সত্যি হলে তাকে পাওয়া সম্ভব। আমার ভালোবাসা সত্যি খাঁটি ছিল রে। এভাবে কান্না করিস না, একটু দূরে দাঁড়া। মিতু, আমি তো একটা কথা বলতে ভুলিয়ে গেছি। কি? রিয়ার বিয়ে তো ঠিক করা আছে, এখন কি হবে? কি আর হবে, তোরা পরিবার নিয়ে দূরে কোথাও পালিয়ে যা আর সুখে শান্তিতে সংসার কর। আমাকে কি তোর পাগল মনে হয়? এমনটা করব আমি? কেন? এই সব কিছু আমি সামলে নিব, দেখিও। কেন এত কথা বলিস? পরের দিকে তো চাচার উপরে কোনো কথাই বলতে পারিস না, ভয়ে একেবারে চুপ করে থাকিস। বাবা বলবা, বাবা ভুলে যেও না, এখন আমি তোমার বিয়ে করাবো। দেখ দেখ, এখন কেমন আমার উপর অধিকার খাটাচ্ছে। এক কাজ কর, আমাদের বাসায় চল, পরে আম্মুর সাথে কথা বলে সব ঠিক করে নিবি। এটা ঠিক হবে। বাবা আমার খালামণিকে একটু ভয় পায়। তো আর কোনো কথা না, চল। তোরা যাবি নাকি আমাদের সাথে? ওদের বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, না রে রিয়া, যাব না, তোরা যা। আর কোনো সমস্যা হলে আমাদের বলিস। আমরা চারজন মিতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিয়া আমার হাত ধরে আছে। না তো আর করতে পারি না, যদি না করি বলবে তোমার উপর আমার অধিকার আছে। বিয়ে করে ফেসে গেছি, তাও আবার নিজের আপন চাচাতো বোনকে। অনেকটা পথ জার্নি করার পর খালামণির বাসায় গেলাম। খালামণি আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। বাবা, তুই কেমন আছিস? এতদিন পর মনে পড়লো তোর খালামণিকে। মনে তো পড়ে, কিন্তু সময় পাই না যে। সরকারি চাকরি করিস মনে হয়, যে সময় পাস না। বাবার মতো কথা বলতে শিখে গেছিস। খালামণি, আমাকে কি চোখে দেখো না নাকি? থাক,
আমাকে তো আর ভালোবাসো না? খালামণি আমাকে ছেড়ে রিয়াকে জড়িয়ে ধরে বলল। তো কি ব্যাপার, আজকে দেখি সবাই একসাথে? খালামণি, একটা বিপদে ফেসে গেছি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। আগে যা, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। বাসার ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে বাইরে এসে দেখি রিয়া গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। নেন, হাত মুছে নেন। মনে মনে বললাম, বিয়ে করে তো উপকারী হয়েছে। একটু পর সোফায় বসে খালামণিকে সবকিছু খুলে বললাম। তো আমাকে ছাড়া আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, আর তুই কিভাবে তোর বোনকে বিয়ে করে ফেললি? খালামণি, আমি কিন্তু ওকে ছোট থেকে ভালোবাসি। আমার ভালোবাসা তো কম ছিল না ওর প্রতি। এখন তোর বাবা যদি জানতে পারে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছস? বিপদে পড়েই তো তোমার কাছে আসা, নইলে কি আসতাম? আচ্ছা, এখানে এলি যেহেতু 2-3 দিন থেকে যা, আর আমি তোদের বাবা মার সাথে কথা বলবো। আর এই বিষয়ে এখন কথা বলবো না, পরে একদিন সময় করে বলবো, কেমন? আর তোরা হয়তো জানিস না রিয়ার বাবা কতটা রাগী। আম্মু, আর পাম দিতে হবে না, তোরা যা, আমি দেখে নিব। রাতে একেবারে বাসর ঘরে ঢুকে পড়লাম। অবশ্য বাবা মার অনুমতি না নিয়ে এটা করা উচিত হবে না, আর আমারও এসব করার এখন কোনো ইচ্ছা নেই। রিয়া এসে আমাকে সালাম করলো। বিছানার উপর বসে রিয়াকে বললাম, দেখ রিয়া, আমি এসবের জন্য প্রস্তুত না, আমাকে কয়েকদিন সময় দিতে হবে তোর। আমি কি তোরে না করছি? তোর ইচ্ছা মতো তুই সময় নে, আমি অপেক্ষা করব তোর জন্য। এখন শুয়ে পড়, আমার উপর বিশ্বাস করতে পারিস। আমি তার অনুমতি না নিয়ে কিছুই করব না। আচ্ছা, তুইও শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। রিয়া মাঝে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। আচ্ছা লাদেন, আমি তোরে কি বলে ডাকবো? হুম হুম। তোর যা ইচ্ছা হয় রাখতে পারি। না, তাও তো, তুই আমার স্বামী, তোর কথা মানতে আমি বাধ্য। দেখ, পাগলের মতো কথা বলবি না, এখন ঘুমাতে দে। কিন্তু আমার যে ঘুম আসছে না। বাসরাত নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, জানিস। তুই থাক, আমি উঠে চলে যাই। সরি, আর বলবো না। একটু ঘুমাতে দে আমাকে, আর তুইও ঘুমা। আর রোমান্টিক কোথাকার। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া এক কোণায় চুপটি করে শুয়ে আছে। মুখটা দেখে মনে হয় যেন খুব মায়াবী। সত্যি ওকে আমি বোন মনে করতাম, তবে ও যে আমার বউ হবে এটা আমার ভাগ্য ছিল। ফ্রেশ হয়ে এসে দেখি বিছানার উপর রিয়া শুয়ে শুয়ে আমাকে দেখছে। কিরে, ঘুম হয়েছে তোর? আজকে তো আমি ঘুমাতে চেয়েছিলাম না, তোর কারণে ঘুমাতে হলো। এখন উঠবি, অনেক বেলা হয়ে গেছে। হুম। বলে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। আমি বসে বসে ফেসবুক দেখছি কে কি কমেন্ট করে। একটু পর রিয়া গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। কিরে, এই ঠান্ডা কিভাবে গোসল করি? আর আমাদের তো তেমন কিছু হয়নি আজকে। হয় নাই সেটা আমি আর তুই জানি, বাহিরের তো কেউ জানে না। এখন যা, গোসল করে আয়। তোর মাথা খারাপ হয়ে গেছে? এই ঠান্ডায় গোসল করব? দেখ, বছরের প্রথম দিন, আজকে গোসল করে পবিত্র হ, তাহলে হয়তো বছরটা ভালো যেতে পারে তোর। আমার পবিত্র হওয়া লাগবে না, আর তুই তো আমার বউই। তুই গোসল করছিস না, তাতেই হবে। আর বাইরে মানুষকে দেখাতে হবে না। কি করি আইডিয়া, একটা কাজ করি, শরীরে তেল দিয়ে দেই, তাহলেই তো হবে। তাও তুই গোসল করবি না? না রে বোন, আমার পক্ষে গোসল করা সম্ভব না, মাফ কর। রিয়া আমার দিকে তেড়ে আসে। দেখ, ঠান্ডায় মরতে পারবো না। রিয়া আমার কোনো কথা না শুনে জুড়ে ওয়াশরুমে ঢুকে গোসল করতে লাগলো। কোন হালা বলছিল ঠান্ডায় বিয়ে করলে শরীর গরম হয়? ওকে পেলে দৌড়ে কিছুক্ষণ আগে মারতাম। সকাল সকাল যে গোসল করা লাগে সেটা কি ওর চোখে ভরে নাই? এভাবে খালামণির বাসায় 2 দিন থেকে বাসায় চলে গেলাম। খালামণি বলল, তোরা যা, আমি একদিন সময় করে আসবো। বাসায় এসে শুনি আর 3 দিন পর রিয়ার বিয়ে। শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কি করা যায় কিছুই মাথায় ঢুকছে না। আর আমাদের বিয়ের কথা কাউকে বলি নাই, ওটা গোপন রাখছি। তবে রিয়ার সাথে এখনো আমি স্বাভাবিক ব্যবহার করি, এতটা ফিলিং আসে নাই ওর প্রতি। দেখে সামনে কি হয়। রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ দেখি আম্মু আমার রুমে এলো। কি করিস লাদেন? এই তো শুয়ে আছে আম্মু। কেন, দরকার আছে নাকি? একটা কথা বলতাম বাবা। বলো। সেই যে তোর খালার বাসা থেকে এলি, তখন থেকে দেখছি তোর মনটা ভালো না মনে হয়। খাবার খেতে গেলেও খাবার রেখে চলে আসছিস কেন, বুঝলাম না। আরে না আম্মু, এমনি। সত্যি করে বল, কি হয়েছে? আমি তো তোর মা, সব বুঝি। আসলে আম্মু, আমি রিয়াকে ভুল করে বিয়ে করে ফেলছি। এখন কিভাবে যে কি করবো কিছুই বুঝতে পারছি না। আম্মু খুশি হয়ে বলল, সত্যি তুই রিয়াকে বিয়ে করে নিচ্ছিস? তোমার মেয়ের সম্পর্কে তো তোমার ধারণা আছে, কি যে করতে পারো আমাকে। কাদায় ফেলে বিয়ে করে নিছে। এখন যে করে হোক রিয়ার বিয়ে আটকাতে হবে। আমি আমার বৌমাকে তো অন্য কারোর সাথে দেখতে চাই না। খুব টেনশন আছে আম্মু, আর টেনশন দিও না, ভালো লাগছে না।
কালকেই সব সমাধান হয়ে যাবে, তুই দেখে নিস। হ, চাচাকে তো তুমি চিনো, উনি কেমন মানুষ। তোর এসব চিন্তা করতে হবে না, এখন ঘুমা কেমন। হুম। আম্মু চলে যাওয়ার পরে শুয়ে পড়লাম। আগে রিয়া আমার বোন ছিল, কিন্তু এখন তো ও আমার বিয়ে করাবো, ওর উপর আমার পুরোপুরি অধিকার আছে। সকালে ঘুম থেকে উঠে শুনি বাড়ির ভিতর কেমন চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি খালামণি চাচার সাথে কথা বলছে। এখন আমি নিশ্চিত হলাম যে আম্মু হয়তো খালামণিকে আসতে বলেছে। তবে এটা শুনতে পারলাম খালামণি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে আসতে বলেছে। কি একটা মিটিং করবে নাকি উনি। সোফা ছেড়ে আমার কাছে এসে বলল, তোরে ওরা অপমান করছে, আমাকে বলবি না আগে? তোর খালামণির কি ক্ষমতা নাই নাকি যে ওদের শাস্তি দিতে পারবে না? আম্মু সব বলছে না, বাদ দাও খালামণি, ওদের সাথে অযথা ঝগড়া করে লাভ নেই। আজকে তো আমি সব কয়টাকে উচিত শিক্ষা দিয়ে দেবো, দেখে নিস। আর রিয়ার জন্য তোর চিন্তা করতে হবে না, ও এই বাড়ির বউ হয়ে আসবে আজকে। অনেক অনেক ধন্যবাদ খালামণি আপনাকে। দেখতে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে, সাথে তার ছেলে মেয়েও। তবে ওরা বাঁকা চোখে আমাকে দেখলো। চাচার বাসায় আজকে সবাই মিলে একত্রিত হয়েছে, দেখে মনে হচ্ছে বিশাল বড় মিটিং চলছে। তো ভাই সাহেব ভালো আছে? আপনার সাথে এভাবে সাক্ষাৎ হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। ভাইয়ের বড় বড় লোকদের সাথে ওঠা বসা, আমরা গেলে তো কথা বলার সুযোগই পাই না। এসব কথা বাদ দেন, আগে আমি একটা বিষয় পরিষ্কার করি। কিসের কথা বলছো আপু? তুই এখানে কথা বলবি না। আসলেই দেখেন ভাই, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে আপনার ছেলের সাথে, কিন্তু ও যে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে আমরা কেউ জানতাম না। কিসের কথা বলছেন বুঝলাম না তো। খালামণি রিয়ার দিকে হাত ইশারা করে বলল, ও প্রেগনেন্ট। সবাই অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে। সামনে তো শক খাওয়ার মতো অবস্থা। তবে রিয়া একটু লজ্জা পেয়েছে বুঝতে পারছি। তবে আমি ভাবতেও পারি নাই খালামণি এই কথা বলবেন। চাচা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিয়ার দিকে। দেখেন ভাবি, বিয়ে ভাঙার জন্য অনেকে মিথ্যা কথা বলে, তবে আজকালের ছেলেমেয়েরা এই কথাগুলো বেশি বলে। কিন্তু আপনি যেহেতু বললেন, আমি একটু পরীক্ষা করে দেখি। আমার সাথে একজন ডাক্তার আসে সবসময়। স্বরাষ্ট্রমন্ত্রী হাতের ইশারা করতেই ডাক্তার এসে রিয়াকে পরীক্ষা করতে লাগলো। তবে খালার কপালে বাজ পড়ে গেছে। যদি মিথ্যা হয়, ডাক্তার পরীক্ষা করে বলল। এটা শুনে আমি অবাক হয়ে গেছি। তবে সত্যি কি আমার সন্তান রিয়ার পেটে? মনে মনে আমি একটু খুশি হয়েছি। রিয়া লজ্জায় ভিতরে চলে গেল। আরেকটা কথা, আমরা ওদের এই অবস্থা দেখে বিয়ে করিয়ে দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। চাচা তো কোনো কথাই বলছে না, চুপচাপ বসে আছেন তিনি। তবে এখন তাহলে আমরা চলে যাই। আমার একটু ওর সাথে কথা ছিল। আমার বউয়ের সাথে তোমার কি কথা? রাগে বললাম। সেদিনের অপমানের কথা মনে হয়ে গেল। খালা আমাকে ইশারা দিয়ে বলল চুপ থাকতে। তো এখানে সবাই আসছেন যেহেতু খাবার খেয়ে যাবেন। খাবার দাবার শেষে খালা বলল, তো আপনি আবার রাগ করেন নাই তো? আরে না, কি যে বলেন, আজকালের ছেলেমেয়েরা একটু এমন করেই। আপনার ছেলে মেয়েদের আমি ইচ্ছা করলেই অপমান করতে পারি, কিন্তু তা করব না, কারণ আমরা মানুষ, আপনার ছেলে মেয়েদের মতো কুত্তা বেলাই না। এই কথা বললেন যে ভাবি। তো কি বলবো, সেই দিন আপনার ছেলে আর মেয়ে আমার ছেলেকে ভুল বুঝিয়ে আপনার বাড়িতে নিয়ে গিয়ে কুকুরের সাথে খাবার খাইয়েছে, আর বলছে না খেলে নাকি মেরে ফেলবে। ছি ছি, কত নিচু আপনার ছেলে মেয়েগুলো। কিরে, উনি যা বলছে সব কি সত্যি? আকিয়ার সমান মাথা নিচু করে আছে, কোনো কথা বলছে না। ভাবি সাহেব, আপনার মনটা অনেক ভালো, যার কারণে ওদের কিছু বলেন নাই। বিচার আমি করব, সমস্যা নেই। আজকে আসি। সবাই উঠে চলে গেল। এখন শুধু আমাদের পরিবারের সদস্যরা বসে আছে। খালামণি আমাকে জড়িয়ে ধরে বলল, দেখ কি লক্ষ্মী একটা ছেলে, যার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতেও পর্যন্ত দ্বিধা করি নাই। আর তুই কিভাবে পারলি ছেলেটাকে মারতে? তোর তো কোনো ছেলে নাই, ওকে কি ছেলে মনে করা যায় না রে? কেন তোর মেয়েকে ওরা কম ভালোবাসে? আজ যদি তোর ওদের মেনে নিতে সমস্যা হয় তাহলে বলতে পারিস। আর আমাকে ছেলে মেয়েদের সামনে লজ্জা দিও না। আসলে আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছি। সরি লাদেন বাবা, মাফ করে দিও। আরে চাচা, মাফ করার কি আছে? আপনি তো আমার বাবার মতোই, নিজের আপন চাচা। আপনি কেন মাফ চাইবেন? তাহলে আজকে থেকে আমাদের সম্পর্ক আরো গভীর হলো। সবাই মিলে হাসতে লাগলাম। কি গো, আমার বৌমা কই? ওকে এখানেই নিয়ে যাবি। আমার বৌমা এখন থেকে আমাদের বাড়িতেই তো থাকবে।
সব সমস্যার সমাধান করে রিয়াকে বাসায় নিয়ে যাওয়া হলো। তবে আম্মু বলেছে আমার সন্তান হওয়ার অনুষ্ঠান কয়েকদিন পর বড় করে করবেন। রাতে রুমে গিয়ে দেখি রিয়া এক কোণা শুয়ে আছে। কি করিস রিয়া? কোনো কথা নাই ওর মুখে। আমি কাছে গিয়ে দেখি ও কান্না করছে। এই তোরে কতবার আমি বলছি না এভাবে কান্না করবি না? কি হয়েছে আমাকে বলতো। আমি না তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তুই কি আমাদের সন্তানকে মেনে নিবি? শারীরিক সম্পর্ক কার সাথে করছিলি? কেন, তোর সাথে। তো বাচ্চাটা কার? আমাদের। তো বাচ্চাটাকে মেরে ফেলার কথা বলিস কেন? দিব এক ছড়। রিয়া আমার বুকের মাঝে জড়িয়ে ধরলো। সরি রে, আমি মনে করেছিলাম তুই মেনে নিবি না। মেনে নেওয়া না নেওয়ার কোনো কারণ আছে বল? আমি কি তোর বউ হওয়ার যোগ্য আছি রে? আমার জানা মতে তুই ছাড়া আমার খেয়াল আর কেউ রাখতে পারবে না। তাহলে এখন বল, আমাকে আর কতদিন তোর জন্য আমি অপেক্ষা করব? অপেক্ষা করতে আমি তোরে বলছি? তোর জিনিস তুই আগের মতো জোর করে আদায় করে নিতে পারিস না। না রে, আমি আগের মতো ভুল আর করতে চাই না। ভুল করলি দেখি তো আমাকে পেলি, নইলে পাইতি। তবে এটা মানতে হবে তুই আমাকে কাছে পাওয়ার জন্য যা করলি অন্য একটা মেয়ে সব জীবনও করতে পারবে না। তাহলে এখন তুই বস, তোরে আমি কতটা ভালোবাসি। সত্যি তোর মতো হয়তো আমি ভালোবাসতে পারবো না। শুধু পাশে থাকিস তাহলেই হবে। জড়িয়ে ধরে ঘুমানোর অনুমতি তো পাবো। সব অনুমতি তোরে দিয়ে দিছি রে পাগলি, যখন শুনছি তোর পেটে আমার বাচ্চা। সত্যি তুই খুশি হলি রে? অনেক অনেক খুশি হয়েছি, যা বলার বাইরে। ওদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গল্প এখানে শেষ করে দে রে। গল্পে নতুন কাহিনী করে আমাকে আর কষ্ট দিস না। কি পাঠকেরা, রিয়া তো ঠিকই বলছে, কাহিনী করে আর কষ্ট আমিও দিতে চাই না। সবাই ভালো থাকবেন। আজকের গল্পটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।